আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকে আমরা ফেসবুক লাইভে অর্থাৎ টক শো নিয়ে হাজির হয়েছি। এই টক শো বর্তমান সময়ের বাংলাদেশের সমসাময়িক অনেক নানান ইস্যু নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। আমাদের নানান সমস্যা আছে, সেই সমস্যাগুলোর কথা শুনবো এবং এর সমাধানকল্পে কি করা যায় আমরা সেই কথাগুলো শুনবো। এই জন্য আমার সাথে রয়েছেন আমার কয়েকজন অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ রয়েছেন। আমি তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। প্রথমে আছেন আমাদের সম্মানিত বড় ভাই জনাব রুহুল আমিন ভাই, যিনি একজন পল্লী চিকিৎসক এবং সমাজসেবক। পরে আছেন ফজলুল হক ভাই, উনি প্রধান শিক্ষক প্রাথমিক বিদ্যালয়। তারপরে আছেন আমাদের দিলীপ কুমার রায় ভাই। এরপরে আছেন শাহজুল ভাই, আসসালামু আলাইকুম। উনি পল্লী প্রাণী সম্পদে চাকরি করেন। এরপরে আছেন ফারুক হোসেন, আসসালামু আলাইকুম, পল্লী চিকিৎসক। তো আমাদের আজকের যে অনুষ্ঠানটা, আজকের যে টক শোটা, সেটা ইনশাল্লাহ জমজমাট হতে চলেছে। এর মধ্যেই আমাদের জিলানি জয়েন করেছে, জিলানি লিখেছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। এবং তপন কুমার রায়, তপন দেখছে। তপন কুমার ডাক্তারকে আমি বলবো কেমন দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানানোর জন্য সবাইকে বলছি। এর মধ্যে অনেকেই জয়েন করেছে, দেখতেছে। নেট হয়তো বা একটু স্লো। কেমন দেখা যাচ্ছে তপন কুমার রায়, জিলানি, কেমন দেখা যাচ্ছে আপনারা একটু বলবেন। আমি একটু দেখে নেই স্ক্রিনে। সম্মানিত সুধী, আপনারা যারা দেখছেন, আপনারা কমেন্ট করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন, প্রশ্নের উত্তরগুলো আমি নেওয়ার চেষ্টা করব আমাদের অভিজ্ঞ আলোচকবৃন্দ আছেন তাদের কাছ থেকে। আতিকুল লিখেছে হ্যাঁ ভালো, জি ভালো দেখা যাচ্ছে নিশ্চয়ই। জি। তো আমরা প্রথমেই প্রশ্নের মধ্যে যেতে চাই। আপনাদের এই সমসাময়িক এই বাংলাদেশে যদি কোনো ঘটনা, যদি কোনো ইস্যু, যদি কোনো প্রবলেম আপনারা ফেস করে থাকেন বা সমস্যা আপনার কাছে মনে হয় থাকে, আপনারা সেটি কমেন্ট করবেন। প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, আমি প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করব আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে। এবং আপনারাও গুরুত্বপূর্ণ কমেন্ট করবেন, যা দেখে অনেকে উপকৃত হবে। আমাদের লাইভের বিষয়টি হচ্ছে যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে নানান ইস্যু, নানান সমস্যা, নানান সমাধান আছে। এই সমস্যাগুলোর সেগুলো নিয়েই আমরা কথা বলবো আজকে। প্রথমেই আসতে চাই আমাদের শাহজুল ইসলাম ভাইয়ের কাছে। শাহজুল ইসলাম ভাই, উনি হচ্ছেন প্রাণী সম্পদে উনি চাকরি করেন। ওনার কাছ থেকে আমরা জানতে চাই, এই যে বর্তমান সময়ে দেখা গেছে যে তেল নিয়ে একটা সমস্যা, আসলে এই তেলের সংকটটা কেন হলো আর সরকার কেন হ্যান্ডেলিং করতে পারেনি প্রথম দিকে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরুতেই ধন্যবাদ জানাবো আজকের এই প্রোগ্রামের সম্মানিত উপস্থাপক জনাব মোহাম্মদ রমজান আলী বাবু ভাই এবং আমার সহ আলোচকবৃন্দ যারা আছেন, রুহুল ভাই, ফজলু চাচা, দিলীপ দাদা এবং আমার আরেকজন আছে হলো ভাতিজা। সবাই মোটামুটি জ্ঞানী গুণী লোক। তাদের মাঝে আমি আজকে এই প্রোগ্রামে উপস্থিত হতে যে পেরেছি, এই জন্য আমাকে খুব ভালো লাগতেছে। এবং আমি আজকে শুকরিয়া জানাবো যে আমরা শুক্রবারের নামাজ শেষে বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আলোচনায় বসছি, এই জন্য আমি বলবো আলহামদুলিল্লাহ। আর সর্বোপরি যেটা বিষয়, আজকে একটা মহান দিবস, সেটা হচ্ছে যে শ্রমিক দিবস। এই বিষয়ে যদি আমরা একটু বলতে চাই, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে 1886 সালে শ্রমিকরা আন্দোলন করেছিল। সে সময় তাদের
কর্ম ঘন্টা ছিল 12 থেকে 16 ঘন্টা। তো তারা এইটাকে 8 ঘন্টাকে নিজের জন্য এবং ধরেন যে 8 ঘন্টা কাজের জন্য আর 8 ঘন্টা বিশ্রামের জন্য আন্দোলন করছিল। সে সময় অনেক শ্রমিক মারা যায়। তার এই ফলশ্রুতিতে বিশ্বব্যাপী আর কি শ্রমিক দিবসটা আন্দোলন মানে শ্রমিক দিবসটা পালিত হয়। আমাদের বাংলাদেশেও এটা ঘটা করে পালিত হয়। আমরা হয়তোবা দেখে থাকবো যে বিভিন্ন মন্ত্রী এমপি যারা আছে তারা নিজ নিজ জেলায় গিয়ে তাদের যে নির্বাচনী এলাকা আছে সেখানে গিয়ে তারা এই শ্রমিক দিবসটা পালন করেছে। তো আমি বাংলাদেশের যে সমসাময়িক প্রেক্ষাপট আছে এই প্রেক্ষাপটের মধ্যে শ্রমিক দিবসটা একটা বিষয় হচ্ছে যে আমাদের বর্তমান বাংলাদেশের শ্রমিক যারা আছে বিশেষ করে যারা শ্রমজীবী বিভিন্ন পেশায় তারা কিন্তু এখনো তাদের যে সঠিক ন্যায্য দাবি এই দাবিগুলো এখনো পাচ্ছে না। তো আমি এই লাইভ যে টকশোটা আছে এই টকশোর মাধ্যমে আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরকে জানিয়ে দেব আমাদের যারা শ্রমিক আছে তাদের যেন ন্যায্য দাবিটা তারা পায়। আর রমজান আলী বাবু ভাই উপস্থাপক উনি আমাকে একটা বিষয় বলেছে যে তেল সংকট। আসলে তেল সংকটটা আসলে আমাদের এটা শুধু আমাদের দেশের সংকট না, এটা যদি আমরা বিশ্লেষণ করতে চাই এটা একটা বৈশ্বিক পরিস্থিতি। তো বৈশ্বিক পরিস্থিতিটা হচ্ছে যে আমরা যদি আমাদের রিজার্ভ যেটাকে বলবো আমাদের ধরেন যে বাংলাদেশে যে তেলটা রিজার্ভ থাকে সেটা 15 দিনের তেল রিজার্ভ থাকে। তো আমরা যুদ্ধটা হঠাৎ বৈশ্বিক পরিস্থিতি হঠাৎ তৈরি হয়ে গেছে, যার কারণে আমাদের এই পরিস্থিতিটা সামাল দিতে গিয়ে আমাদের বর্তমান যে সরকার আছে সরকার একটু হিমশিম খাচ্ছে। তবে আমার মনে হচ্ছে যে সামনে যে সময় আসতেছে তেলের যে সমস্যাটা এটা সংকটটা থাকবে না। তো আমি শুরুতেই এই বিষয়ে বেশি না বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আর আমার নাম হচ্ছে সিরাজুল ইসলাম, আমি প্রাণী সম্পদ অধিদপ্তরে কর্মরত আছি। এতটুকু। জি, ধন্যবাদ। ধন্যবাদ সিরাজুল ভাইকে। উনি খুব গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। এখানে মৃদুল লিখেছে যে স্যার আমার একটা প্রশ্ন। জি, আপনার মতে তেলের একটা সংকট নাকি সিন্ডিকেট? যৌক্তিক উত্তর আশা করছি। 2 নম্বর হচ্ছে বাংলাদেশে যে ঋণ এর বোঝা বাড়ছে এটা ভবিষ্যতে কতটুকু সুফল বয়ে আনবে বা এটার ভুক্তভোগী তো জনগণ হবে। প্রশ্ন হলো বর্তমান সরকার তার কন্ট্রোলিং কে কিভাবে দেখছেন? জি, মৃদুল খুব সুন্দর প্রশ্ন করেছে। মৃদুলের প্রশ্নর উত্তর আমি জেনে দিতে চাই আমাদের বড় ভাইয়ের কাছে। সে প্রথমে একটা প্রশ্ন করেছে যে তেলের যে একটা কথা বলছে যে সংকট সিন্ডিকেট নাকি যৌক্তিক কোনো কারণ ছিল। ধন্যবাদ মৃদুল। তার আগে একটু কথা বলে নেই, যারা আমাদের এই টকশো লাইভটি দেখছেন দেশ এবং দেশের বাইরে সবার প্রতি রইল সালাম, ভালোবাসা। আর এই মাঝখানে বন্যা কবলিত এলাকাগুলো আসলে দেখে খুবই খারাপ লাগে। সিলেট, নোয়াখালী, ভোলা, বরিশাল, এনাদের জন্য আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন এনাদেরকে হেফাজত করে, তৎসঙ্গে আমাদেরকেও যেন হেফাজত করে। মাইদুল না যে প্রশ্নটা, মৃদুল যে প্রশ্নটা করছে তেলের আসলে যে সমস্যাটা, আসলে মূলত তেলের কোনো সংকট ছিল না, তেলের কোন রকমেরই সংকট ছিল না। গভর্নমেন্ট যে কথাটা বলছে সেই কথাটার সাথে আমি একমত এবং সেটা বাস্তব তথ্য কথাই বলছি। আমরা বাঙালিরা কেমন মানে কান চিলে নিয়ে গেছে, এই কথাটা কানে হাত না দিয়ে দেখেই আমরা কিন্তু ওই চিলের পিছিয়ে শুরু করে দিই। তেল প্রথম থেকে ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধে যা হয়েছে ওই দিকটাই, কিন্তু আমাদের বাংলাদেশে তেলের কোনো সংকটটা ছিল না। একটা কথা উঠছিল তেলের সংকট আমাদের হবে, এই হবে কথাটা বলার সাথে সাথে তারপরের দিনই দেখা গেছে পাম্পে গিয়ে যার লাগবে 1 লিটার সে নিচে 15 লিটার, যার লাগবে 5 লিটার সে নিচে 25 লিটার, মানে রাত আর দিন নাই। আর এই সুযোগে এইখানে সুযোগ সন্ধানে একটা মহল কি করলো, এরা অযথা তার 1 লিটারও লাগবে না, সে প্রতিদিন 2, 3, 4 বার করে তেল এনে বাইরে ওই তেলটা 200 টাকা 250 টাকা লিটারে বিক্রি করতেছে। যখন 1000 লিটার তেল হলে আমার চলতেছে আজকের দিন, সেখানে যদি 5000 লিটার লাগে তাহলে তো গভর্নমেন্ট আসলে চাহিদার চেয়ে বেশি লাগতেছে। তেল কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে যেটা যেভাবে আগে থেকেই ছিল সেভাবেই কিন্তু আসছে, তেল চুল পরিমাণও ঘাটতি ছিল না।
কিন্তু যখন ঘাটতিটা কিন্তু এটা আমরাই করছি। আর কিছু সিন্ডিকেট ছিল, যেমন প্রশাসন তল্লাশি করে দেখা গেছে অনেক জায়গাতেই হাজার হাজার লিটার পাওয়া গেছে। তারাও একটা লাভের আশায় এই কাজগুলো করছে। তার তেলের আসলে কোন রকমেরই সংকট তেল ছিল নিয়ে না। আরেকটা প্রশ্ন করেছে সামিউল ইসলাম। জি। সামিউল ইসলাম লিখছে, স্যার বাংলাদেশ সরকার তেল কাট করা সত্ত্বেও আমাদের লাইনে দাঁড়াতে হয়, এ বিষয়ে কিছু বলেন। এখানে বিষয়টা হচ্ছে তেলের কাট কেন, যদি গভর্নমেন্ট আরো কিছু করে, কাট দিয়ে দেওয়া হচ্ছে দিনের বেলা, রাত্রে যে কাটের বাইরে দেওয়া হচ্ছে, ধরে নাও তোমার পাম্পে 20,000 লিটার পেট্রোল আছে, তুমি রাত্রে দিলা 5,000 লিটার, আর বাকিটা তুমি রাতে শেষ করে দিলে। সিন্ডিকেট যেটাকে বলে। Syndicate, জি। কারণ আমি দেখা গেল যে নিয়ে এসে বিক্রি করতেছি 200 টাকা করে, তোমাকে 50 লিটারে আমি 500 টাকা ধরাই দিলাম। জি এই সিন্ডিকেটটা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত এই তেলের সমস্যা, বা তেলের সমস্যা শুধু না, সব সমস্যাগুলো সিন্ডিকেট কিন্তু বাধা সৃষ্টি করতেছে। জি। আসলে পর্যাপ্ত পরিমাণে সবকিছুই আছে, সিন্ডিকেটে যখনই এটা চলে যায়, তখনই কিন্তু আমরা আসলে আমাদের হাতের নাগাল আর পাই না। তখন এই সমস্যাগুলো কাট কেন, কাট হাজার কাট করেও লাভ নাই। ওই দিন দেখলাম ইয়াতে হাতি, আরে ইয়াতে সরি আদিতমারিতে ডেকে ডেকে তেল দিচ্ছে, জি। মানে লোক নাই অনেক আচ্ছা, জায়গায়। তারপর এটাই এখন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এর আগে কিন্তু আমি যদি বলি, আমি 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর তেল পেয়েছি। এটা যে কতটা কষ্টের, এটা আসলে ওই দিন যে ছিল সেই শুধু বলতে পারবে যে কতটা কষ্টের। আমি আরো দেখেছি যে আসলে ওই তিস্তা কেয়ার খাদেমের হেডমাস্টার, উনি লাইনে দাঁড়িয়ে 8 ঘন্টা ছিলেন, পরে পাম্পের কাছাকাছি এসে শুনলেন যে তেল নেই। কতটা কষ্টের বলেন। অনেকে ফজরের নামাজ পড়ে গেছে, তেল পায় নাই শেষে। আমাদের এই যে আমিনুর আমার বন্ধু, সে গেছে সকাল সকাল, গিয়ে লাইনে দাঁড়িয়েছিল, পাম্পের পাশাপাশি এসে বলছে যে তেল নাই। কতটা খারাপ লাগে আসলে। যদিও আমাদের বলা হচ্ছে সরকার থেকে যে তেল নাই, তেল না, সরকার থেকে বলা হচ্ছে যে তেল আছে, যথেষ্ট আছে, কিন্তু এদিকে আমাদের বড় ভাই যেমন বললেন যে সিন্ডিকেটের একটা বিষয় আছে। তা আসলে সিন্ডিকেট বড় ধরনের একটা সিন্ডিকেট ছিল, যে কারণে আসলে সরকার সামাল দিতে পারে নাই। তো এই যে তেলের যে সংকটটা, আমি এই বিষয়টা নিয়ে ধন্যবাদ আপনাকে, সুন্দর কথা বলছেন। তেলের সংকটটা নিয়ে আমরা আরেকটু কথা বলতে চাই। এখানে রুকনউদ্দিন ভাই উনিও লিখেছেন যে ইস্যুকে বড় করছে অনেক অসাধু ব্যবসায়ী। জি, উনি সুন্দর কথা বলছে। যারা 5 লিটার হলেই হয়, সেখানে 10-15 দিন যাওয়ার কথা, কিন্তু ঘরে রিজার্ভ করেছে, কালোবাজারে বিক্রি করেছে কিছু ক্ষুদ্র ব্যবসায়ী, ফলে সংকট চলছে। জি, আপনি অনেক সুন্দর একটা কথা লিখেছেন রুকনউদ্দিন ভাই। আসলে এই ধরনের অসাধু ব্যক্তির কারণে আমরা কিন্তু লাইনে দাঁড়াচ্ছি। আসলে আমরা যারা টিচার আছি, আমরা কিন্তু ওইভাবে আমরা রাখি নাই, কিন্তু দেখা গেছে এই অসাধু ব্যবসায়ীরা ওখান থেকে নিয়ে এসে 3-4টে করে গাড়ি লাগাইছে। তারা 3-4টে গাড়িতে কোথায় তেল দেয় সেখান থেকে সংগ্রহ করে এসে রাতে বা দিনের বেলা তারা বিক্রি করে দিচ্ছে 300 টাকা, 350 টাকায় বিক্রি করছে। তবে এখন কিন্তু অনেকটা শিথিল হয়ে গেছে, দাম বাড়ানোর পর সরকার আবার কি করছে, বাড়িয়ে দিয়েছে, সরবরাহ বাড়ায় দিয়েছে, যে কারণে কিন্তু এখন সংকটটা মোটামুটি কম হয়ে গেছে। এখানে আরো অনেকে লিখেছে, প্রকাশ চন্দ্র বলছে, আদাব স্যার, যে ঢাকা থেকে আপনার প্রোগ্রাম দেখছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। কেমন আছো তুমি, লিখবে, অনেকদিন তোমার সাথে দেখা হয় না। বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখছি বিভিন্ন বিদ্যালয়ের সায়েন্সের শিক্ষক কোনো সুনির্দিষ্ট টপিক বোঝাতে গিয়ে ছাত্রদের রোষানলে পড়তেছে। আপনি একজন সায়েন্সের শিক্ষক হিসেবে একটু চ্যালেঞ্জ মনে করেন কিনা? আর দ্বিতীয়ত, নতুন সরকার আসার পর শিক্ষাক্ষেত্রে কি কি চেঞ্জ হবে বলে আপনি মনে করেন? জি, তোমার খুব সুন্দর কথা বলেছো প্রকাশ চন্দ্র। আসলে সায়েন্সের যে টপিকগুলো, আসলে আমি সাধারণত ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে থাকি। কেমিস্ট্রিটা বেশি পড়াই, হয়তো কেমিস্ট্রি সাবজেক্টে যেহেতু আমার পড়াশোনা, এবং সেই সাথে ফিজিক্সও আছে, তো খুব একটা বেগ পেতে হয় না। আসলে যদি টপিকগুলো বিষয়ে যে টপিকস আছে বা পার্টগুলো আছে, সেই পার্টগুলো সম্পর্কে ছাত্রদের শিক্ষকদের যদি সম্যক ধারণা থাকে, তাহলে আমার মনে হয় যে এই সমস্যাগুলো হওয়ার কথা নয়, চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। আবার
বলছো যে দ্বিতীয়ত নতুন সরকার আসার পর শিক্ষাক্ষেত্রে কি কি চেঞ্জ হবে বলে আপনি মনে করেন? যে নতুন সরকার আসছে, আসলে কার্ড দিচ্ছে সরকার, ফ্যামিলি কার্ড, তারপর হচ্ছে হ্যাঁ, বিভিন্ন ধরনের কার্ড আছে, কার্ড দিচ্ছেন, এগুলো চেঞ্জ আসবে। আর আর শিক্ষাক্ষেত্রে অনেকটা চেঞ্জ আসবে বলে আমি আশা করি। যেহেতু নতুন সরকার আসছে, ওনারা কেবল শুরু করেছেন, আর সামনে হয়তো বা নতুন কিছু আমরা পাবো আশা করছি। একটা প্রশ্ন করছি। আচ্ছা, রনি লিখছে প্রতিটি পাম্পে ভরপুর তেল পাওয়া যাচ্ছে। জি, এখন কিন্তু তেল পাওয়া যাচ্ছে, সরবরাহ বাড়িয়ে দিয়েছেন সরকার। তবে বিগত বছরের তুলনায় এবারে কিন্তু সরবরাহ বেশি, এবং সেলও বেশি হচ্ছে, কারণ অনেকেই ওই যে একটা কথা, সিন্ডিকেট বাড়িতে মজুত করে রাখছে অনেকেই। আব্দুল কাদের জিলানি, মৃদুল হাসান স্যার দ্বিতীয় প্রশ্নটার উত্তর পাইনি, আচ্ছা ওটা আসতেছি। আব্দুল কাদের জিলানি লিখছে, স্যার হতাশার মানসিক চাপ সামলে একজন তরুণের কেরিয়ার প্ল্যান কেমন হওয়া উচিত? যে আমরা আসতেছি সে বিষয়ে। রকনুদ্দিন লিখছেন, ভাই যে আমি নিজেও 275 টাকা লিটারের পেট্রোল কিনছি। আপনি রকনুদ্দিন ভাই, আপনি কেন কিনলেন? আপনি কিনছেন আসলে, বিষয়টা হচ্ছে যেহেতু পাওয়া যায় না, লাইনে দাঁড়াতে হচ্ছে, আপনি পেয়েছেন তাই কিন্তু কিনেছেন। আচ্ছা, মৃদুল নাকি? মৃদুল আবারও লিখেছেন যে তেলের যদি সংকট না থাকে তাহলে দামের যে ঊর্ধ্বগতি, সেটা রিজনটা কি একটু এক্সপ্লেইন করেন স্যার? বাংলাদেশে যেটা একবার দাম বেড়ে যায় সেটা তো কখনো পুনরায় পূর্বের দামে ফিরে আসে না ভুক্তভোগী জনগণ। আচ্ছা, এটা নিয়ে আমি যেহেতু আলোচকবৃন্দ আছেন, আমি একাই কথা না বলি, আমি আলোচকবৃন্দের কাছে যেতে চাই এই বিষয়টি নিয়ে আমি ফারুক হোসেনের কাছে যেতে চাচ্ছি। ফারুক হোসেন, এই যে মৃদুল ভাই লিখেছেন যে তেলের যদি সংকট নাই থাকে তাহলে দামের ঊর্ধ্বগতি কেন, দাম আবার বেড়ে গেল, তাহলে এই বিষয়টা আরো একটু যদি এক্সপ্লেইন করা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মৃদুল ভাই যে কথাটা বলেছেন, এটা তেল ঊর্ধ্বগতি এবং বাড়ানোর কথা বলেছেন। আসলে যে পরিমাণে তেলের সিন্ডিকেটটা চলছিল, এই কারণেই তেলের দামটা বেড়ে গেছে। কিন্তু সরকারেরও এখানে তো অনেক ঘাটতি। সরকার আচ্ছা, সরকার কি কি উদ্যোগ নিতে পারতো? এখানে আপনার উদ্যোগতে বাড়তো, আপনার তেলটা সঠিকভাবে সংরক্ষণ করতে পারেনি বলেই উদ্যোগতে বেড়ে গেছে আমাদের যুদ্ধের কারণে। আর ভাই বলছেন যে তেলের দাম কমে না কেন, কিন্তু কমবে, এটা সঠিকভাবে নিয়ন্ত্রণে চলে আসলে তেল যেভাবে সংরক্ষণ হয়ে আসতেছে, ইনশাল্লাহ তেলের দামও কমে যাবে আমরা আশা করি। মৃদুল ভাইয়ের প্রশ্ন তো এটাই ছিল, তেলের দাম কমানোর। না, ওই বলছে যে ঊর্ধ্বগতি কেন, ঊর্ধ্বগতি মানে একটু আমি কথা বলি, এটা যদি অ্যাভেলেবল আছে তাহলে ঊর্ধ্বগতি আবার কেন? বাতিজের সাথে আমি একটু শেয়ার করি বিষয়টা। জি, মৃদুল মাইয়ের বসে যেটা বলছে আসলে সেটা হচ্ছে যে গভর্নমেন্ট যেটা ভাবছিল যে তেলের যে অবস্থাটা, যেভাবে সিন্ডিকেটটা হচ্ছে, তেলের দামটা একটু বাড়াই দিলে হয়তো সিন্ডিকেটটা কমে যাবে, কিন্তু হিতে বিপরীত হয়ে গেছে। মানে তেলের দাম বাড়ানোর পরেও কিন্তু কয়েকদিন এই লাইন কিন্তু কমেনি। কিন্তু আমরা তো দেখলাম যে হরমুজ প্রণালীতে কিছু গাড়ি, মানে তেলের তোমার ওটা এই হরমুজ প্রণালীতে যদি 10 দিনও আটকা থাকে, বাংলাদেশে কোনো রকমেরই সংকট করার কথা না। এটা যদি কেউ বলে, এখানে আমি মনে করব উপর মহলের কিছুটা ব্যর্থতা ছিল, আর প্রশাসনকে ওইভাবে দায়িত্ব দেয়া ছিল না। সেটা ছিল না কিভাবে সেটা বলি। যেমন প্রথম কি দ্বিতীয় সংসদে হাসনাত আব্দুল্লাহ মাননীয় সংসদ সদস্য খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যে এই প্রশাসনকে যখন আপনি এই দুর্নীতি থেকে সরাবেন, এই সিন্ডিকেট যারা করতেছে তারা কিন্তু প্রশাসনের কোনো না কোনো ভাবে জড়িত রেখে তারপরে কিন্তু করছে, তা না হলে তারা কিন্তু সিন্ডিকেট। একটা তেলের লরি দেখলাম গাইবান্ধা একটা বাড়িতে গিয়ে ঢুকাচ্ছে, এটা কি আমার মতো, তোমার মতো, বা ফারুক বা এই যে হারুনের মতো, এদের মতো কারো কথা এটা হবে? এটা অবশ্য উপর লেভেলে কোনো একজন মন্ত্রী, মিনিস্টার বা সেরকম পাওয়ারফুল একজন ম্যানের জন্য তার কথা মতো এটা লরিটা বাড়িতে ঢুকতেছে। এইখানে প্রশাসনের ব্যাপারে একটা কথা বলছিল হাসনাত আব্দুল্লাহ মাননীয় মন্ত্রী মহোদয়, যে পুলিশকে মামলা তদন্তের ব্যাপারে বা বাইরে যাওয়ার ব্যাপারে কোনো টিএ দিয়ে দেওয়া হয় না।
যখন একটা মামলা তদন্ত করতে যাবে তখন পুলিশ ওসিকে গিয়ে এসআই ওসিকে গিয়ে বলে যে স্যার আমি তো ওই মামলাটা তদন্ত করতে যাবো। তখন ওসি বলে ঠিক আছে তদন্ত করে আসো, পরে আমি বিষয়টা দেখব। তাকে কোনো কষ্ট দেওয়া হচ্ছে না। এখন যদি তার বেতন থেকে যদি এই একটা লোকের বাড়ি গিয়ে মামলা তদন্ত করতে গিয়া তার নিজের পকেট থেকে টাকা ভরে পেট্রোল কিনতে হয়, তাহলে পুলিশ তো ঘুষ খাবে, জি এটা তো দুর্নীতি বন্ধ হবে না। হাসনাত আব্দুল্লাহর কথাটা কিন্তু ছিল এটাই, হাসনাত আব্দুল্লাহর কথাটা ছিল এটাই যে পুলিশকে আপনারা টিএ দিয়ে দেন, তারা যেখানে তদন্ত করতে যাবে তার যে পরিমাণ লাগবে পেট্রোল সেটা খরচটা দেন, তারপরে যদি পুলিশ দুর্নীতি করে তাকে সাত চাকরি থেকে অব্যাহতি দেন। এরকম কঠোর যদি সরকার হতে পারতো তাহলে কিন্তু আজকে এই সিন্ডিকেট গুলা বন্ধ হয়ে যাইত। কিন্তু ওই সিন্ডিকেট থেকে তো প্রশাসনে একটা অংশ পাচ্ছে, তা না হলে তেলের লরি আমার বাড়িতে ঢোকার কথা না। জি এই সংকটটা এখানে সৃষ্টি হয়েছে। সরকারকে আমি মনে করি এইসব বিষয়ে আরো কঠোর হতে হবে, আর প্রশাসনকে কিছুটা সুযোগ সুবিধা দিতে হবে। তার বেতনের টাকা দিয়ে যদি পেট্রোল কিনতে হয় তাহলে সে তো দুর্নীতি করবেই, কারণ তার বেতনের টাকা দিয়ে তাদের কিন্তু যে বেতন সেই বেতনের আসলে তুলনামূলক ভাবে তাদের ফ্যামিলি চলে না। ওই টাকা দিয়ে যদি তাদেরকে পেট্রোল কিনে তোমার এই বিভিন্ন জায়গায় তদন্ত করতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, তো তখন তো তারা সিন্ডিকেটের সাথে জড়িত হবেই, দুর্নীতি বাড়বেই। জি হাসনাত আব্দুল্লাহ মন্ত্রী মহোদয়ের কথায় আমি একমত। প্রশাসনদেরকে একটু সম্মানে সহযোগিতা করেন, এই সুযোগ সুবিধাগুলো দিলে প্রশাসন তারপরেও যদি দুর্নীতি করে তাহলে তাকে তো কঠোর শাস্তির ব্যবস্থা করেন, চাকরি থেকে একদম শেষ করে দেয়, দেখবেন যে এইসব বন্ধ হয়ে গেছে। এই জন্য সরকারকে এখানে কঠোর হতে হবে, প্রশাসনকে কিছু সুযোগ সুবিধা দিতে হবে, আর আমাদের জায়গা থেকে আমাদেরকে মানে সঠিক জায়গায় ফিরে আসতে হবে, যে আমি নিজেও দুর্নীতি করব না, অন্য কাউকে করতে দিব না। জি তার চতুর্পাশ থেকে যখন এই দুর্নীতিবাজরা চাপে থাকবে তখন কিন্তু এই দেশটা আসলে আবার স্বাভাবিকভাবে চলবে। আর তা না হলে কোনোদিনই এই দেশ স্বাভাবিকভাবে চলার কোনো সম্ভাবনা নাই। এই যে তেলের দাম বাড়ছে, পেট্রোল 20 টাকা লিটারে মনে হয়, এটা আদৌ কোনোদিন কমবে না বাংলাদেশে। আমি এটা দেখছি আমার যতটা সময় থেকে আমি বুঝে আসছি, তখন থেকে আমি দেখে আসছি যে এই দেশে কোনো কিছুর দাম যদি বাড়ে সেটা আর কোনোদিনই নিচে আসে না, পারলে আরো উপরের দিকে যায়। এটা তোমাদের জানা আছে কিনা আমি দেখে জানি না, কিন্তু আমি দেখে আসছি যেটা এই যে পেট্রোলের দাম বাড়াইছে 20 টাকা লিটারে মনে হয়, এটা কোনোদিনই কমবে না। এখন অ্যাভেলেবেল হলেও কিন্তু ওই রেটটাই থাকবে। গভর্নমেন্টের উচিত এই রেটটা আন্ডার ইয়েতে নেওয়া উচিত, নামাই দেওয়া উচিত, তাহলে আমার মনে হয় সাধারণ জনগণ কিছুটা স্বস্তি পাবে, কিন্তু সেটা নামবে না কোনোদিনও। ধন্যবাদ ভাই যে প্রশ্নটা করছিলেন আসলে। জি অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনার বক্তব্য। এখানে মমিনুল ভাই একটা প্রশ্ন করেছেন এবং লিখেছেন, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনাদের টক শো অনুষ্ঠানটি আমার অত্যন্ত ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি নিয়মিত আপনাদের টক শো শুনে থাকি, আমি কখনো প্রশ্ন বা কমেন্ট করিনি। আজকে আমার একটি প্রশ্ন আছে, প্রশ্নটি হচ্ছে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, তিস্তা পাড়ের মানুষের কর্মসংস্থানের সৃষ্টি যায় কি, সৃষ্টি করা যায় কিনা, দ্রুত তিস্তা মহাপরিকল্পনার কথা বলছে। আর সেই সাথে শহীর উদ্দিন ভাই লিখেছেন যে ভাইয়া কার্ড নিয়ে আমার একটা কথা আছে, কথাটি হলো বিশ্বের অনেক দেশে পুরোটা 20টা করে কাটাচ্ছে কার্ড পেয়ে, তো অনেকেই খুশি। ইনশাআল্লাহ আমরা আশা করি সব ধরনের কার্ড হোক, সবাই সুযোগ সুবিধা পাক। জি অসংখ্য ধন্যবাদ শহীর উদ্দিন ভাই, কার্ড নিয়ে আপনি ইতিবাচক মন্তব্য করেছেন। কার্ডের জন্য অনেকেই সুযোগ সুবিধা পাবেন, এই জন্য এটা ভালো দিক, কিন্তু কার্ডের জন্য যদি একটা ব্যাগ লাগে সেক্ষেত্রে সমস্যা, কার্ড নিয়ে যদি তেল নিতে যেতে হয় এটা একটা সমস্যা। এর আগে আমাদের এই সমস্যা করতে হয়নি কখনো। তো যাই হোক, ভাইয়া ইতিবাচক মন্তব্য করেছেন, আমি স্বাগত জানাই আপনাকে। এখানে যে প্রশ্নটা করেছে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন পারে মানুষের কর্মসংস্থান সৃষ্টি আরো নতুন ভাবে তৈরি করা, এ বিষয়ে আমি আমাদের দিলীপ কুমার ভাইয়ের কাছে যেতে চাই যে তিস্তা মহাপরিকল্পনা আমরা অনেক আগে থেকে এটা বিষয় চলছে। আমাদের অত্র এলাকায় একজন মন্ত্রী আছেন দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের, আসাদুল হাবিব দুলু মহোদয়, উনি অনেক চেষ্টা করছেন আগে থেকেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। এই বিষয়টি নিয়ে আপনি একটু কথা বলবেন যে কর্মসংস্থান সৃষ্টিতে কতটুকু কাজ করবে এই তিস্তা মহাপরিকল্পনা। ধন্যবাদ। আজকের এই আলোচনার
সম্মানিত সভাপতি এবং উপস্থাপক এবং যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমাদের আলোচকবৃন্দ যারা আছেন সকলকে আমার আদাব নমস্কার জানিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। আসলেই যে বিষয়টা প্রশ্নটা করা হলো এটা হলো একান্তই সরকারি উদ্যোগ পরিকল্পনা। আমাদের এখানে যেহেতু লালমনিরহাট জেলার একজন আমাদের রাজনীতিবিদ আসাদুল হাবিব দুলু, উনি এখন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী, উনি নির্বাচনের আগেই বেশ কয়েকবার তিস্তা বাঁচাও বাহে একটা জি গণজাগরণ ডাক দেওয়া হয়েছে। এটা আমরা সাধুবাদ জানাই। এটা আমাদের যেহেতু তিস্তা নদী ব্যাপক জনগণের বা তিস্তা পাড়ের দুর্ভোগ অনেক মানুষের, সেহেতু আমাদের এই প্রকল্পটা বাস্তবায়ন করা অতি জরুরি। এবং তিস্তা পাড়ের দুই ধারে যদি এই বাঁধ নির্মাণ হয় বা তিস্তা খনন হয়, এখানে দেখা যাবে অনেক শিল্প কল কারখানা স্থাপিত হতে পারে এবং সরকারের উদ্যোগ নেওয়া উচিত এই ধরনের প্রতিষ্ঠান সেখানে যেন হয়। তাহলে আমরা এলাকার যারা আছি, বেকার জনগণ, বেকার লোক, তারা আমরা কর্মসংস্থান সুযোগ আমাদের হবে। তাহলে কর্মসংস্থান সুযোগ হলে আমাদের বিশাল একটা সাফল্য। এটাই এই আশা ব্যক্ত করে আমি আমার এই বিষয়টা আরেকজনের বিষয়ে আলোচনার জন্য অসংখ্য ধন্যবাদ। দিলীপের সাথে শেয়ার করি আচ্ছা বিষয়টা। রিসেন্ট গত সংসদ সদস্য সংসদ অধিবেশনে আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি মন্ত্রী আসাদুল হাবিব দুলু মহোদয় এটা নিয়ে কিন্তু সংসদে কথা বলছে যে নির্বাচনের আগে কিন্তু কথা দিছি আমরা বাহের তিস্তা বাঁচাও, এটি এইভাবে কথাটা উপস্থাপন করছে। মাননীয় প্রধানমন্ত্রীও ছিলেন উপস্থিত, যে আমরা কিন্তু ওই সময় কথা বলছি বাহের তিস্তা বাঁচাও, আমাদের ডাকে লক্ষ লক্ষ মানুষ সাড়া দিছে। তা আমরা এখন ক্ষমতায় আসার পরে এখনো তিস্তা নিয়ে কোনো কথা হচ্ছে না। তখন কিন্তু এখানে মন্ত্রী মহোদয় এই বিষয়টা নিয়ে খুব দ্রুত তিস্তা বাঁচাও এই কথাটা আর কি, তিস্তা পরিকল্পনা উপস্থাপন হয়েছে। দ্রুত আমার মনে হয় যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন এবং আমাদের ত্রাণ দুর্যোগ মন্ত্রী, ত্রাণ দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু মহোদয় উনিও এটা উপস্থাপন করছেন সংসদে। আমার মনে হয় খুব দ্রুত এই বিষয়টা এই তিস্তা আমি দেখলাম যে মহাপরিকল্পনা গতকালকেও বিরোধী দলীয় নেতা উনিও এই বিষয়টি নিয়ে শফিকুর রহমান জামাতের আমির, উনিও কথা বলছেন, বলতে উনি আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে একমত পোষণ করছেন যে এটা আসলে হওয়া উচিত। আমার মনে হয় যে এটা খুব দ্রুতই গভর্নমেন্ট, এটা যখনই এই কাজটা বাস্তবায়ন হবে, তিস্তা প্রকল্প যেটা বাস্তবায়ন হবে, শুধু গভর্নমেন্টের উপকার নয়, আমাদের যে গ্রামবাসী, আমাদের জনগণ যে আছে, তিস্তার দুই পারে যে বসতি আছে, সেটারও মনে করেন যে এটা আমাদের সবারই এটা যখন তোমার খনন হবে দুই ধারে কিন্তু তোমার বিশাল একটা তোমার কি বলে যে প্লেসটা করবে দুই পাশে, সেখানে পার্ক থেকে শুরু করে বিভিন্ন কিছু কিন্তু হবে। শুধু পার্ক বলেন, মনে করো অনেক কিছু হবে। তখন দেখা যাবে এই এলাকাটা এই তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হলে রাতারাতি আমি মনে করি পরিবর্তন হয়ে আসবে। এটা খুব রিসেন্ট, খুব তাড়াতাড়ি হবে আমার মনে হচ্ছে, কারণ সরকার দলীয় মন্ত্রী বিরোধী দলীয় নেতা জামাতে শফিকুর রহমান হুজুরও বলছেন। তা আমার মনে হয় আপনারা আশাবাদী থাকেন যে খুব দ্রুত গভর্নমেন্ট এটা বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নেবে। তার আগে আমি আলোচনা করতে চাই, পূর্বে যেটা তেলের সমস্যা নিয়ে আলোচনা হলো, এখানে আমি একটা আলোচনা অ্যাড করতে চাই। আমি জানি না, আমি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন, তারপরে আরেকটা আবার প্রশ্ন আছে। কথা হলো, দেখা যাচ্ছে বাংলাদেশে নাকি পেট্রোল, অকটেন এগুলো উৎপাদন হয়। এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ সরকার নির্বাচন হওয়ার পর নির্বাচিত সংসদ সদস্য মন্ত্রী গঠন হইল, হওয়ার পর দেশে হয়তো একটা মন্দা ভাব সৃষ্টি হয়েছে, অর্থনৈতিক সংকট করছে। কিন্তু দেখা যায় সরকারও কিছু ঋণ টিন গ্রহণ করছে, কিন্তু দেখা যায় বিভিন্ন কোম্পানি তখন সুযোগ নিল যে সরকার তো আমাদের টাকা দিতে পারবে না, বা সরকারকে এইভাবে বাকি দেওয়া যাবে না, চাপ
কোম্পানিরা একটা হয়তো চালাকি করছে। জি এখন চালাকি করছে এখন সরকারও তেমন বলবো, আরে আমাদের যেহেতু পাচ্ছে না, দিচ্ছে না, আমাদের সংকটে ফেলায়, তখন সরকার আবার কি করলো, বাইরে থেকে চেষ্টা করলো। এই বাইরে থেকে সংকটে নিরসন করার লক্ষ্যে কিছুটা হেসিং হয়েছে, এটা কিন্তু বাস্তব। জি কিন্তু মূলত আমাদের কোম্পানি বলেন বা যে কোনো সিন্ডিকেট বলেন, এদের কারণে কিন্তু শুধু তেলের সমস্যার চাপ পড়েনি, আমাদের কৃষি ক্ষেত্রেও সমস্যার চাপ হয়েছে। যেমন কৃষকরা ধান বিক্রি করতে গেলে ধান তখন নেয় না, ধানের দাম যেটা স্বাভাবিক পূর্বে ছিল সেখন তার নিচে অনেক নিম্নগামী হয়ে গেছে। আবার যারা ধান ব্যবসায়ী তারাও কিন্তু ওই তেলের সংকটের কারণে দেখা যাচ্ছে গাড়ি লোড দিতে পারে না। তাহলে শুধু তেলেই সংকট নয়, তেলেই সমস্যা নয়, সার্বিক সমস্যা পরিণত হয়ে গেছে। শুধু কৃষক থেকে প্রান্ত থেকে শুক্রের উপর পর্যন্ত সব জায়গায় আমাদের এই সংকটটা বিরাজমান হয়ে গেছে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি যেটা প্রশ্ন করতে চেয়েছিলাম, এই তেল নিতে গিয়ে আপনার কোনো দিন কোনো মধুর কোনো স্মৃতি আছে এই তেল নিয়ে? হ্যাঁ, তেল নিয়ে মধুর কিছু স্মৃতি আছে। এটা তো কষ্টের কোনো স্মৃতি, মধুর কোনো স্মৃতি, দুইটা কিন্তু কষ্টেরও আছে, মধুরও আছে। প্রথম শুরুতে যখন তেল সংকট, জি যে বিভিন্ন জায়গায় কিন্তু পাম্পে দেখা যাচ্ছে তেল 200 বা 300 টাকা করে দিচ্ছি, তখন কাঠও লাগেনি, তোমার অত সিরিয়ালও ধরেনি, সিরিয়াল অত ছিল না। জি যেহেতু এলাকার যেহেতু পাম্প, আশপাশ যে পাম্পগুলো আছে সব কর্মচারী মোটামুটি আমাদের পরিচিত, যেহেতু বহুদিন থেকে গাড়ি চালাই, একটা পরিচিত আছে। ওই সামনে দেখা যাচ্ছে 200 করে বা 300 করে টাকা তেল দিচ্ছে, আমি হয়তো আমার সামনে দিতে যাওয়ার পর আর লোক নেই, গাড়ি আর নেই, বাইকের নেই, তখন আমি গেলাম, ভাই আজকে আবার এইটাতে হাতে দিয়ে 1000 টাকা দিলাম যে আমার এইটার তেল দেন। অত যদি 300 টাকা যদি এলাকায় 1000 টাকা দেন তাহলে হয়তো না 300 টাকা কম হবে না। এই জন্য আমি করলাম না, ভাই আমাকে এইটার দেন, 1000 টাকার নোট একটা হাতে দিয়ে আমি বললাম এইটার তেল দেন। তো উনি আর কোনো কিছু না হয় শুধু 1000 টিপ দিয়ে আমার তেল দিল। এইটা একটা আমার প্রথম মধুর একটা ঘটনা। আর মধুর পরে যে ঘটনাগুলো সবাই আমরা উপভোগ করছি, সেটা কষ্টেরও হতে পারে, বেদনাদায়কও হতে পারে। সেই বিষয়টা হলো ওই যে রাতে যাই, জি দিনে আসি, জি তাও মনে করে নিয়ে যাই আর আসি, যে 200 টাকার তেল 300 টাকার তেল, তাতে দেখা যায় করুণ দৃশ্য। এটা আমাদের জন্য কাম্য নয়। ধন্যবাদ ভাই। আচ্ছা আমি একটু এই যে আমার ছোট ভাই, প্রান্তীয় ছোট ভাই একটা প্রশ্ন করছে আমাকে, শহীদউদ্দিন জি লিখছে যে ভাই আওয়ামী লীগের সময় 135 টাকা লিটার ছিল। তা ভাই আসলে শহীদ যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে ওই সময় 135 টাকা ছিল কি না, আর এখানে আসলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এটা কিন্তু আসলে আমরা এরকম কোনো কিছু নিয়ে বসি নাই। আমরা দেশের প্রেক্ষাপট নিয়ে কথা বলার চেষ্টা করব, যেন দেশ জাতি যদি আমাদের কথা শুনে, আমাদের এই টকশো লাইভটি দেখে কিছুটা উপকৃত হয়, তাহলে আমরা নিজেকে ধন্য মনে করব। তবে আওয়ামী লীগের সময় 135 টাকা লিটার মনে হয় ছিল না, দাম কম ছিল। তবে আমি কিন্তু বলি না এই যে 120 টাকা যে এখন বাড়াইছে এটা পেট্রোলের দাম কমবে না, এই কথাটা বলি নাই। তবে বাংলাদেশে যেটা যেভাবে পথ চলে আসছে বিগত দিনে গভর্নমেন্ট গুলা, সেটার থেকে আমার একটা এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, যে যেটার দাম একবার বাড়ে সেটা আর কমে না। তবে আওয়ামী লীগের সময় ডিজেলের দাম বাড়ছিল, মনোরঞ্জন আলী বাবু, বাড়ছিল পরিমাণে কম, পরিমাণে কম। না, কিন্তু 135 টাকা না, কিন্তু বাড়ে অনেক, কিন্তু কমে সীমিত। সেটাই আর কি, কিন্তু ওটা মানে 135 টাকা ছিল না, ডিজেলের দামটা বাড়ছিল, এটা আমি জানি আর কি। তবে আমরা কোনো রাজনৈতিক ভাবে কোনো বিষয়ে কথা বলছি না। ধন্যবাদ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের জমজমাট আলোচনা চলছে, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা গুরুত্বপূর্ণ মতামত দিচ্ছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, যেগুলো আসলে আমাদের যে অতিথিবৃন্দ আছে তারা প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন। আপনারা প্রশ্ন করতে থাকেন। সেই সাথে আমাদের বড় ভাই প্রশ্ন করেছেন এবং সুন্দর একটা কথা বলেছেন। নুরুল আমিন ভাই, নুরুল ভাই বলছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো আছেন তো? যে আমরা ভালো আছি, জুম্মা বাবু উনি জানাইছেন।
আমাদের দেশ গরিব দেশ হিসেবে অনেক ভালো, কিন্তু আমাদের ভিতরটা হিংসা ও অহংকার ও সিন্ডিকেট ছাড়া আর কিছুই দেখি না। যে একটা খুব সুন্দর কথা বলছেন যে আসলে সিন্ডিকেটে ভরপুর হিংসা আছে, অহংকার আছে মানুষের মধ্যে। তাই আমাদের কাম্য হবে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে, তাহলে দেশের অশান্তি দূর হবে এবং শান্তির আশা করা যেতে পারে। অনেক সুন্দর মতামত প্রকাশ করেছেন বড় ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এভাবে সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে যাবেন। সেই সাথে এখানে আরো অনেকে লিখছেন, আমি আরেকটা বিষয় এখানে নেই। মৃদুল হুচাইন সেও লিখেছে যে আমার মনে হয় বাংলাদেশি কূটনৈতিক কৌশলটা বাড়ানো উচিত। জি, আসলে কৌশলটা আরো একটু বাড়ানো উচিত। তেলের চাহিদা, মজুদ সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কি উচিত না তেলের দাম পূর্বের অবস্থায় ফিরানো? একটা কথা সেটা হলো গ্যাস বর্তমানে একটা 12 লিটার গ্যাসের জারের দাম 2000 টাকার উপরে। একটা ফ্যামিলি কার্ডে কত টাকা পাবে? 2500 টাকা খুব সম্ভবত। তাহলে ওই কার্ড দিয়ে সাধারণ জনগণের কি সুবিধা ভোগ করবে বলে আপনি মনে করেন? যদি একটা গ্যাসের জার এই কিনতে হয় 2000 টাকার উপরে। যে খুব সুন্দর কথা বলেছে মৃদুল। মৃদুলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইভে আসার জন্য এবং প্রশ্ন করার জন্য। আসলে গ্যাসের সমস্যাটা শুরু হয়েছে বাংলাদেশে, আমি যদি বলি 2022 সালের পর থেকে একটু একটু করে 2021 এবং 22-এ যদি পরিসংখ্যান আমরা দেখি, 2021-22-এ আমাদের ডিজেল, অকটেন রপ্তানি করা হতো। আমাদের দেশের চাহিদা মেটানোর পরেও বিদেশে রপ্তানি করা হতো পেট্রোল এবং এই অকটেন। কিন্তু এখন সংকটটা কেন? বিষয়টা হচ্ছে আমাদের যে তেলে গ্যাস কূপগুলো আছে, আমাদের 33টি গ্যাস কূপ, সেখান থেকে তেল গ্যাস সংগ্রহ করা হচ্ছে কিন্তু পরিমাণটা খুবই কম। এখানে গ্যাসের যে মজুদটা সেটা কমে যাওয়ার কারণে আমাদের সংকট দেখা দিয়েছে। এবং আরেকটা সংকট দেখা দিয়েছে সেখানে সারের, যেমন ডিএপি সার কারখানা একটি মাত্র সেটি বন্ধ হয়ে গেছে এদিন। কেন? এর পিছনে কারণ হলো অ্যামোনিয়া গ্যাস নেই। আমাদের যে ইউরিয়া সার কারখানাগুলো আছে সেখানে যে অ্যামোনিয়ার দরকার হয়, সেখান থেকে অ্যামোনিয়া আবার যায় হচ্ছে ডিএপি সার কারখানায়। সেই ডিএপি সার কারখানাকে সরবরাহ করতে পারছে না ইউরিয়া সার কারখানাগুলো, যে কারণে ডিএপি সার কারখানাটা ইদানিং বন্ধ হয়ে গেছে। এবং আমাদের যে ক্রুড অয়েল সেটা কিন্তু এখন নেই। ক্রুড অয়েল যেটা মজুদ ছিল সেটাও শেষ হয়ে গেছে। এখন বিদেশ থেকে সরকার সরাসরি আমাদের তেল আমদানি করতেছে। আমাদের যেহেতু ক্রুড অয়েলের রিফাইনারি একটা, সম্ভবত আমার যেটা মনে হয় রিফাইনারি একটা হওয়ার কারণে সেটাও আপাতত বলা যায় বন্ধ হয়ে আছে, যেহেতু ক্রুড অয়েল নেই। তো আশা করি এই সমস্যাগুলো খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে। সরকার সেদিকেই নজর দিচ্ছে। আর তেল আসলে বর্তমান যথেষ্ট আছে, বর্তমানে আছে। তো এদিকে আরেকটা কথা বলছে মৃদুল, যে কার্ডের কথা বলছে, যে কার্ড নিয়ে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি যথেষ্ট কথা বলছেন যে কার্ডটা যদি পায় তাহলে ওই কার্ডে যে টাকাটা পরিবারের প্রয়োজনের জন্য পাশের যে দোকান আছে সেখান থেকে কেনাকাটা করবে, পাশের দোকানদারও উপকৃত হবে। এই কথাগুলো উনি বলেছেন তারেক রহমান সাহেব, খুব সুন্দর কথা বলছেন প্রধানমন্ত্রী। তো এই বিষয়গুলো বলছেন, এটা সুবিধা ভোগ করবে সাধারণ জনগণ, প্রান্তিক পর্যায়ের মানুষ। আরো এখানে রবীন্দ্রনাথ বর্মন উনিও সুন্দর কথা বলেছেন, সুচিন্তিত মতামতগুলো যদি সরকার তড়িৎ গতিতে বাস্তবায়নের চেষ্টা করে তাহলে দেশের সবকিছুই ভালো হয়ে যাবে। যে আপনি অনেক সুন্দর কথা বলেছেন। সরকার অবশ্য চেষ্টা করছে দেশের সংকটগুলো দূর করার জন্য। এখানে আরো বলে রবীন্দ্রনাথ বর্মন ভাই লিখেছেন, ঘুষ দুর্নীতিকে না বলুন। যে আপনি অনেক ইতিবাচক একটা কথা বলছেন। আসলে ঘুষ দুর্নীতিতে ছেয়ে গেছে বাংলাদেশ, প্রত্যেকটা সেক্টরে ঘুষ। আমি কয়েকদিন আগে একটা পত্রিকায় দেখলাম এবং আমি ফেসবুকে পোস্ট দিয়েছি, এই যে আমাদের উপদেষ্টা, আপনারা দেখেছেন মনে হয়, আমাদের যে উপদেষ্টা সেটা হচ্ছে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, ওনার একদিনের যে আপ্যায়ন বিল সেটা আছে 1,18,000 টাকা। এটা কি মেনে নেওয়া যায়? একজন মানুষ কি এত খায়?
1,18,000 টাকা, অনেক টাকা। এত টাকা ওনার আপ্যায়ন বিল চলে এসছে। তো আসলে ঘুষ দুর্নীতি চলছে, এগুলো হয়তো বন্ধ হবে। আরো আমাদের সজাগ থাকতে হবে। আমাদের যারা সাংবাদিক ভাইরা আছেন তারা যদি আরেকটু অ্যাক্টিভ হন, এনারা যদি একটু খোঁজ খবর বেশি বেশি নেন এবং সেই সংবাদগুলো প্রকাশ করেন, তাহলে অনেকেই সচেতন হবেন। এই ব্যাপারে আমি একটু শেষ করে দিতে চাচ্ছি, মানে তেলের যে সংকটটা, মানে আচ্ছা, আপনি এটা জি, আমি আর একটু সাজুল ভাইয়ের কাছে যেতে চাই। তেলের কথাটা আমরা শেষ করতে চাই। যাই হোক, বিষয়টা হলো যে বর্তমান যে সংকটগুলো, এই সংকটগুলোর মধ্যে একটা হচ্ছে যে তেল সংকটটা। এটা হচ্ছে যে আপনার তেল সংকটটা যদি আমরা বলতে চাই, এটা সংকটগুলোর একটি অংশ হচ্ছে সাময়িক, জি বৈশ্বিক মূল্যস্ফীতি, জি সাময়িক। আর কিন্তু বড় অংশ হচ্ছে কাঠামোগত। যদি আমরা বলতে চাই যে বড় সংকটগুলো তৈরি হয়, এটা কাঠামোগত। যেমন হচ্ছে যে আপনার দুর্বল যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে দুর্বল। আর হচ্ছে আপনার যদি বলতে চাই নীতি যে ধারাবাহিকতা আছে, এটারও অভাব আছে। আর সব থেকে বড় যেটা পয়েন্ট আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে যে জবাবদিহিতার ঘাটতি আছে। জি জবাবদিহিতার ঘাটতি আছে। আর হচ্ছে আপনার মনে করেন যে তাই সমাধান যে আমরা যদি চিন্তা করি, এটা দীর্ঘমেয়াদী। জি যদি আমরা এটা সমাধানের কথা চিন্তা করি, এটা হবে দীর্ঘমেয়াদী। আর সমাধানটা যদি আমরা করতে চাই, তাহলে হচ্ছে যে সংস্কার ভিত্তিক সমাধান করতে হবে। জি এছাড়া এই সংকটগুলোকে দূর করতে গেলে আপনার শুরুতেই যেমন আমি বলে দিলাম, দীর্ঘমেয়াদী। তো তেল সংকট, এটা এই জন্য সংস্কার করতে হবে, আমাদের প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে। আর জবাবদিহিতার আওতায় আনতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে যে আমি তেল নিচ্ছি 10 লিটার, যদি আমরা একটা ছোট্ট পরিসংখ্যান হিসাব করি, ধরেন বাংলাদেশে আমি আনুমানিক ধরলাম, এটা এক্সাক্ট না, যে আনুমানিক ধরলাম যে ধরেন 3 কোটি বা 5 কোটি গাড়ি আছে। এই 5 কোটি গাড়ির মধ্যে ধরেন যে প্রত্যেকটা গাড়িতেই মিনিমাম 10 থেকে 12 লিটার বা 8-10 লিটার করে পেট্রোল বা অকটেন রিজার্ভ আছে। এইটা যদি আপনি ধরেন যে 3 কোটি গাড়ি যদি থাকে, তাহলে 3 কোটি লিটার তেল ধরেন যে আপনার গাড়িতেই রিজার্ভ করা আছে। বাদ দিলাম বোতলজাত করছে, ড্রামজাত করছে, এগুলোর হিসাব বাদ দিলাম। তো এইটা জবাবদিহিতার আওতায় যদি আমরা নিয়ে আসতে পারি, সেটা একটা। আবার ধরেন যে বড় বড় ডিপো গুলো অনেকটা তেল রিজার্ভ করে রাখছে। তো আমরা ধরেন যে এই যে জবাবদিহিতা নাই, বড় প্রতিষ্ঠানগুলো ধরেন যে তেল জি আপনার রিজার্ভ করে রাখছে, আমরা ব্যক্তিগতভাবে রিজার্ভ করে রাখতেছি, আমাদের গাড়িগুলোতে রিজার্ভ, আমাদের তেলের প্রয়োজন নেই, তারপরে তেল নিচ্ছি। এই জন্য এই সংকটটাকে দূর করতে গেলে আমার সব থেকে বড় যেটা বিষয়, সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে এবং জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমার মনে হয় এর মাধ্যমেই আর কি, যদিও বা দীর্ঘমেয়াদী এটা, এর মাধ্যমে তেল সংকট বা সাময়িক সংকটগুলো হয়তো বা দূর হয়ে যাবে বলে মনে করি। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জি, তেলের কথা মোটামুটি আমরা শেষের দিকে, তেল নিয়ে অনেক কথা হলো। আমরা আরেকটা কমেন্ট এখানে মৃদুল করেছে, স্যার আমি বিটিভির একটা টক শোতে উপস্থিত ছিলাম। যে মৃদুল, ধন্যবাদ তোমাকে, অভিনন্দন। এবং সেখানে বলা হয়েছে প্রথম ভোট, সেখানে আমি সাধারণ জনগণের হয়ে কিছু যৌক্তিক প্রশ্ন রেখেছিলাম প্রধান অতিথির নিকট, কিন্তু যখন বিটিভিতে প্রচার করা হয় তখন দেখতে পেলাম আমার অনেক কথাই কাট করে দেয়া হয়েছে। তাহলে 5 আগস্টের পর কোথায় দ্বিতীয় স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারলাম? আপনি দয়া করে মিডিয়া সম্পর্কে একটু এক্সপ্লেন করেন। যে আসলে তোমার আক্ষেপের কথা তুমি লিখেছো, যে আসলে মিডিয়াগুলো আসলে অনেকেই ভালো, আবার অনেকেই দেখা যাচ্ছে যে বিক্রি হয়ে যাচ্ছে টাকার কাছে, এবং হয়তোবা কোনো চাপ আছে ঊর্ধ্বতন মহলের, যে কারণে সবকিছু প্রকাশ করতে পারে না। তবে মিডিয়া স্বাধীনতা থাকা উচিত বলে আমি মনে করি। যদি সঠিক তথ্য যদি প্রকাশ করতে না পারে, তাহলে এই মিডিয়া দিয়ে তো জনগণের উপকারটা কতটুকু হবে? উপকার এতটুকু হতে পারে, জাস্ট সিম্পল কিছু বিষয়, শুধু দেশের একটু খবর জানানো হচ্ছে, কিন্তু অভ্যন্তরীণ বিষয়গুলো আসলে মিডিয়াকে তুলে ধরা দরকার বলে আমি মনে করি। এখানে তোমার রমনালী বাবু, আমি তোমার সাথে একটু অ্যাড করি। মিডিয়া যদি সত্যটা প্রচার না করে, তোমার উপকারের চেয়ে ক্ষতিটা বেশি হবে। জি, যেটা হচ্ছে এখন আর কি। কারণ একজনের উপকার করতে গিয়ে যেমন তোমার মানে আসলে সময়টা একটু ওইভাবে নিতে হচ্ছে, কারণ আজকে যেহেতু সময় আলোচনার বিষয়টা আমাদের যেমন প্রশাসন এসে মাদক যে সেবন করতেছে তাকে ধরে নিয়ে যাচ্ছে, এটা একটু উদাহরণস্বরূপ একটা কথা বলছি। কিন্তু যে কোটি কোটি টাকার মাদক এনে বিক্রি করতেছে যে ডিলার, তার ধারে কাছেও যাচ্ছে না। মিডিয়া কিন্তু তার কোনো নিউজও করতেছে না। এই যে কষ্টটা এইখানে, আমি মিডিয়াকে সেলুট জানাবো যে আপনারা যেহেতু দেশ জাতিকে নিয়ে ভাবেন,
দেশ জাতি কোথায় কি হচ্ছে নিউজ করেন, তাহলে যে লোকটা 1000 লোককে খাওয়াচ্ছে, 1000 লোককে দিয়ে ব্যবসা করাচ্ছে, আপনারা তাকে নিয়ে নিউজ করেন না কেন ভাই? তাকে নিয়ে নিউজ করেন, তাকে প্রশাসন ধরুক, তাকে আইনের আওতায় আনলে সে যখন বন্ধ করে দেবে এটা বিক্রি করা, তখন কিন্তু 1000 লোক আর বিক্রি করতে পারবে না। তারা পাচ্ছে না, 1000 লোক বিক্রি করতে না পারলে 50,000 লোক এটা সেবন করতে পারবে না। কিন্তু আমরা কি করতেছি তার উল্টাটা, মিডিয়া কে কোথায় খাচ্ছে এটা সিগারেটের মধ্যে ঢুকাইয়া ওইটা নিউজ করে ওরে ধরাই দিচ্ছে। মিডিয়ার ব্যাপারে একটা বিপিন ভাই, মিডিয়ার ব্যাপারে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার গণমাধ্যম তথা হচ্ছে বর্তমান যে তথ্যের যে এটা কিন্তু অভাব নাই। জি, এই তথ্যের অভাব নাই এবং এর কারণে হচ্ছে যে বিভিন্ন তথ্য বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। আপনি ওইটাই আমি বলছি। আর স্বাধীনতা বলতে কি, মিডিয়া বা ধরেন যে সাংবাদিকতা স্বাধীনতা বলতে এখানে কি বোঝা জানেন? সেটা হচ্ছে যে আপনার ধরেন একটা মিডিয়া এনটিভি নিউজ একটা খবর প্রচার করলো, আপনার যে স্বাধীনতার কথা বলো, এনটিভি নিউজ একটা খবর প্রচার করছে, জি, বা অন্য একটা মিডিয়া কি করবে, বা ধরেন যে আকাশ টেলিভিশন একটা খবর প্রচার করছে, রবিক টেলিভিশন কি করবে, ওই খবরটাকে ডিরেক্ট কপি করে পেশ করবে। আপনার দায়িত্বশীলতা যেখানে, আপনার স্বাধীনতার থেকে কিন্তু দায়িত্বশীল, আপনার মিডিয়াগুলো বর্তমান দায়িত্বশীল না। যে একটা ঘটনা ঘটছে, ধরেন যে তেল বলেন, ধরেন যে বর্তমান দেশের যে প্রেক্ষাপট, এই দায়িত্বশীলতার সাথে যে কাজ করবে, স্বাধীনতা তো আছেই ভাই। আপনি একটা খবর, সঠিক খবর বের করেন, দায়িত্বশীলতার সাথে কাজ করেন, তাহলে মিডিয়ার স্বাধীনতার থেকে দায়িত্বশীলতা যদি বাড়ায়, তাহলে আমার মনে হয় যে আমি কিন্তু ওই কথাটাই বলে নিচ্ছি হ্যাঁ যে আগে আমাদেরকে ভালো হতে হবে, ভালো হতে হবে, দায়িত্বশীল। আমরা যদি স্বচ্ছ না হই, সচেতন না হই, তাহলে গভর্নমেন্ট কিন্তু এসে তোমার জাস্ট মনে করো যে কথাটা আমি বলছিলাম যে মাদক যে ডিলারশিপ নিচ্ছে, জি, তার সাথে কিন্তু প্রশাসনের অলরেডি একটা ভালো সম্পর্ক আছে। হ্যাঁ, তার কাছ থেকে প্রতি মান্থলি একটা কিছু পাচ্ছে, তাকে কিন্তু প্রশাসন কোন রকম নাড়া দিচ্ছে না, কোন মিডিয়া তার ছবিও উঠাচ্ছে না, সে যে গাড়িতে করে মাল নিয়ে এসে বাড়িতে রাখছে এটারও কোনো নিউজ হচ্ছে না। কিন্তু তুমি আমি খাচ্ছি বা একটা ছেলে রাস্তায় বসে খাচ্ছে 10 টাকা দিয়ে একটা নিয়ে, ওকে কিন্তু প্রশাসন ধরে নিয়ে গেছে। কিন্তু আমার কথাটা এইখানে যে এটা এনে সারা বাংলাদেশ ছড়াচ্ছে মিডিয়া, আপনারা ভাই কেন ওর নিউজটা করেন না? ওকে প্রশাসন কিন্তু হাতে তুলে দেন। ওর কাছে যদি এইসব মাদক না থাকে তাহলে বাইরের লোকজন কিন্তু আর মাদক পাবে না, তখন তারা খাবেও না। তাহলে কিন্তু একজন ব্যক্তিকে অ্যারেস্ট করার পরে, তার কাছে মাদক আসা বন্ধ করার পরে টোটালি বলা যায় আমার লাল মেডেল মাদক মুক্ত। কিন্তু সেইটা না করে মিডিয়া আছে কি করতেছে, কে কোথায় খাচ্ছে বাসের ধারে বসে, কে রেল লাইনে বসে খাচ্ছে, তার ছবিটা তোলে পরের দিন প্রশাসনকে দিচ্ছে, প্রশাসন এসে ওকে নিয়ে গেল। আরে ভাই ওকে নিয়ে গিয়ে তো লাভ নাই। আমি আপনাদের মিডিয়াকে বিনীত অনুরোধ করব, এই দেশ আমাদের সবার, আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে ভালো করার চেষ্টা করি, দেখবেন রাতারাতি পরিবর্তন হয়ে যাবে। আমরা এক কথায় বলে অন্যায় কাউকে করতে দিব না, অন্যায়ের কাছে আমিও মাথা নত করবো। আচ্ছা, ধন্যবাদ। আপনাদের মাঝখানে দুইজনে অনেক কথা বললেন। যে আপনারা এখন পর্যন্ত যারা দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। এখানে যাচ্ছি আমরা, এই এটা শফিকুল আজম লিখছে আমার বাড়িতে 20 লিটার তেল আছে। আসলে শফিকুল আজম যদি লাগে সুজন, তেল লাগে আমার সাথে যোগাযোগ করো। হ্যাঁ, আসলে ওইভাবে না, আসলে গত বৃহস্পতিবার আমি তেল নিয়েছি 5 লিটার। সেটা হচ্ছে আমি সবাইকে বলি, খোলামেলা কথাটা বলি, সেটা হচ্ছে বাইরে থেকে কিনছি, সেটা হচ্ছে 240 টাকা করে 5 লিটার। এটা কিনেছি এই কারণে, আমার আসলে সবসময় পাম্পে যাওয়া হয় না, গিয়ে দাঁড়িয়ে থাকাটা খুব কঠিন হয়ে যায়, যে কারণে আসলে আমি ওইভাবে নিতে পারি না। 240 টাকা করে কিনেছি এবং সেটা অরণ্য স্কুল অ্যান্ড কলেজের যে সভাপতি আছেন উনি 500 টাকা করে উনি ভর্তুকি দিয়েছেন। রেগুলার প্রাইসটা আমার, আর ভর্তুকিটা উনি দিয়েছেন যাতে ওনার স্কুলে নাইট শিফটে কোনো সমস্যা না হয়। তো এই যে বিষয়টা। আর লিখছে শফিকুল আজম, আনোয়ার স্যারের ভুঁড়ি বেড়ে গেছে। আনোয়ার স্যার এখানে নাই, অবশ্য আনোয়ার স্যার এখানে নাই, উনি এখানে আজকে আসেন নাই। তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ভাই লিখেছেন যে সাংবাদিক তার বিপরীত হচ্ছে সাংঘাতিক, বাস্তবে আপনারা দেখতে পারেন। দিয়েছি দীপুচন্দ্র
স্যার উনি লিখেছেন, স্যার আমি মেদুল হুসাইন ভাইয়ের কথা প্রসঙ্গে বলতে পারি কি আমাদের ব্যক্তি স্বাধীনতা বইয়ের এপিট আর ওপিট। আচ্ছা আচ্ছা, জি আপনি সুন্দর কথা বলছেন। শফিকুল আজম আবারও লিখছেন তেল নাকি আগের মূল্যে ফিরে গেছে, কি আমাকে জানাইয়েন শফিকুল আজম আগের মূল্যে ফিরে গেছে কিনা। আমার মনে হচ্ছে এখনো যায়নি, সেটা আমরা এখনো নিউজ সেভাবে দেখি নাই, এই নিউজটা আমরা পাই নাই। তো আমরা আবারও যেতে চাই, আমাদের বিভিন্ন সংকটগুলো নিয়ে আমরা কথা বলছি আজকে। আপনারা যারা দেখছেন আপনারা সাথেই থাকুন এবং আপনারা গুরুত্বপূর্ণ কমেন্ট করুন, আমাদেরকে উপদেশ দিন আরো কিভাবে আমাদের এই লাইভটি আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠানো যায়, আরো কিভাবে সমসাময়িক বিষয়গুলো নিয়ে সংকটগুলো নিয়ে কথা বলা যায় সে বিষয়ে আপনারা সাজেস্ট করতে পারেন এবং কমেন্ট করুন কোনো যদি প্রশ্ন থাকে বর্তমান বিষয়ের উপর। তো আমরা এই মুহূর্তে যেতে চাই আমাদের ফজলুল ভাইয়ের কাছে, প্রধান শিক্ষক। আমরা জানতে চাই বর্তমান আইন শৃঙ্খলা নিয়ে আপনি যদি কিছু কথা বলেন, বর্তমান আইন শৃঙ্খলা আপনি কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো বর্তমান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে গেলে স্বাভাবিকভাবেই রয়েছে। তো আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন, আমরা এর আগে দেখেছি যে আমাদের এই তেল সংকটের কারণে ওনারা পাম্পে নিযুক্ত ছিল, প্রায় বেশিরভাগ পাম্পগুলোতে ওনারা নিয়ন্ত্রণ করছে। যেভাবেই করুক, টাকার বিনিময়ে করুক আর যেভাবেই করুক ওনারা হ্যান্ডেলিং করছে। তারপরে বিভিন্ন দুর্নীতি দমনে তারা কাজ করতেছেন। আমাদের প্রশাসন ইউনো সাহেব ম্যাডাম উনিও এই তেল সংকটের বিভিন্ন পাম্পে গিয়ে উনি তদারকি করছেন। এটা আমরা লক্ষ্য করছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের বলতে গেলে আমাদের কালীগঞ্জ উপজেলায় বর্তমান যিনি আমাদের ইউনো আছেন জি ম্যাডাম, তো উনি আশা করি উনি ভালোভাবেই আমাদের কালীগঞ্জ উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দরভাবে সামলিয়ে নিচ্ছেন। তো বিভিন্ন দুর্নীতি বিভিন্ন জায়গায় উনি তদারকি চালাচ্ছেন, আমরা এটা লক্ষ্য করছি। এর আগে চাপারহাটে পাম্পেও সমস্যা হয়েছিল, জি আমরা যেটা দেখতে পাচ্ছি। সেখানেও আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি সেখানে দ্রুত গতিতে গিয়েছেন, প্রশাসন নিয়ে গেছেন, বিভিন্ন সমস্যার মোকাবেলা করছেন। তো সব দিক দিয়ে মনে করি যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে স্বাভাবিকভাবে ভালোই চলছে। তো এটাই আমার কাছে মনে হলো যে না ভালো চলছে, যেহেতু বিভিন্ন ধন্যবাদ, ইয়াদের ভালো পারফরমেন্স দিয়েছেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের ফারুল হাওলাদার আপা উনি লিখেছেন যে বড় ভাইদের জন্য শুভকামনা রইল। এই অসংখ্য ধন্যবাদ। আমাদের কাছে আরো একজন বড় ভাই আছেন যারা এই মুহূর্তে আমাদের লাইভটি আইন দেখছেন। শৃঙ্খলার ব্যাপারে আমি একটু বড় ভাইয়ের সঙ্গে অ্যাড করি। জি অবশ্যই 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 যে আমাদের অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি তিনি বললো যে না ঠিক আছে, আমি এখানে কিছু জিনিস অ্যাড করবো। সেটা হচ্ছে যে আমাদের দেশে বিচার ব্যবস্থা একটু আমার কাছে মনে হচ্ছে যে আমি সেখানেই যেতে চাচ্ছিলাম। হ্যাঁ, আচ্ছা আপনি বলেন তাহলে বিচার ব্যবস্থা আইন শৃঙ্খলার কথাই বলবো। হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনীর উপর মানুষের আস্থাটা কিন্তু বর্তমান কম। আচ্ছা এই আস্থাটা কম কেন মনে হচ্ছে আমার কাছে? কেন মনে হচ্ছে এটা আমি বলবো। আস্থাটা হচ্ছে যে বিচার যে মানুষ পাবে সেই বিচারটা পেতে সময় লাগতেছে। আচ্ছা বিচার ধরে যে একটা মানে অপরাধ দীর্ঘসূত্রিতা একটা কাজ দীর্ঘ করে, সূত্রিতা। অনেকদিন। অপরাধ একটা ঘটিত হইলো, সংগঠিত হইলো, অপরাধ সংগঠিত হইতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু অপরাধটা সংগঠিত হওয়ার পরে ভুক্তভোগী যারা আছে, যারা ধরেন যে ভিকটিম, এরা যে স্বল্প সময়ে যে এটার আপনার যে একটা যে বিচার পাবে সেই বিচারটা পাচ্ছে না। আমার মনে হয় যে আইনের যে প্রয়োগ, এই আইনের প্রয়োগের যে দীর্ঘসূত্রিতা এটা কমায় আনলে আমার মনে হচ্ছে যে আইনের বিচারটা আরো বেশি প্রতিষ্ঠা লাভ করবে আমার মনে হচ্ছিল আর কি। এগুলোর সঙ্গে আমি এতটুকু অ্যাড করলাম। আচ্ছা ধন্যবাদ। আমি অ্যাড করি এটার সাথে যে হারুনি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে একটা সেক্টরে চাকরি করে, আর ফজলুল হক মামাজি তো একজন প্রধান শিক্ষক, এটার সাথে অ্যাড করি।
মানে আইন শৃঙ্খলা এতটাই অবনতি বাংলাদেশে, প্রশাসনের গাজনও দেবে আমি কথা বললে, কিন্তু এগুলো আমার একদম বাস্তব উদাহরণ, আমার নিজ চোখে দেখা। রাতে এক লিডারের কথা আসামি ধরে নিয়ে আসলো, সকালে আরেকজনের কথা আবার ছেড়ে দিল। এটা কোন দেশে আছি আমরা, একবার ভাবতে পারেন? ইউনো মহোদয়ের কথা যেটা বলছেন, আমি তাকে সেলুট জানাই, কিন্তু আপনি একজন ইউনো উপজেলা নির্বাহী কর্মকর্তা হয়ে একজন সাধারণ লোকের গায়ে হাত তুলতে পারেন না, এটা একদম খুবই দুঃখজনক আমি মনে করি। প্রশাসন আছে, যদি সে এমন অপরাধ করে থাকে আপনি তাকে জেল দিতে পারেন, এই ম্যাজিস্ট্রেটি পাওয়ার কিন্তু আপনার আছে। যদি সেটাই না হয় তাহলে আদালতে যখন একটা আসামি চিৎকার করে জজ সাহেব কিন্তু নেমে থাপ্পড় মারতে পারত। ওনার চেয়ে কিন্তু জজ সাহেবের ক্ষমতাটা অনেক বেশি, কিন্তু সেটা কিন্তু করে নাই। কিন্তু আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা যে কাজটা করছে, এটার প্রতি আমি আসলে অত্যন্ত নিন্দা জানাবো। আমি ধরে নিলাম ছেলেটা খারাপ আচরণ করছে, কিন্তু এই বলে ওনার গায়ে সরাসরি ওনার হাত তোলাটা ঠিক না। ওনার সাথে প্রশাসন আছে, প্রশাসনকে দিয়ে অ্যারেস্ট করার, তাকে সাজা দিতে পারে, তাকে রেজিস্ট্রি পাওয়ার দেয়া আছে। সেটা না করে সে নিজেই হাত তুললো, তাহলে আর থাকলো কোথায়? সাধারণ মানুষ আর প্রশাসনের মধ্যে আসলে তফাৎটা কোথায়? এখানে কোনো ডিফারেন্স নাই। একসময় কিন্তু ওই সাধারণ লোক প্রশাসনের গায়ে হাত তুলতে দেওয়া করবে না। এই যে আমি মনে করি এই জায়গাটা থেকে যারা উপর লেভেলে আছে, প্রশাসন মহলে যারা আছেন, তাদেরকে আমি বিনীত অনুরোধ করবো যে আপনারা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইন আসলে যেটা বলতেছে সেই কাজটুকু আপনারা করেন। আইনের বাইরে গিয়ে তো আপনারা করতেছেন, তাহলে জনগণ যাবে কোথায়? জনগণ তো আইন সম্পর্কে এত অজ্ঞ না, এতটা বুঝে না। আপনারা যেটা বুঝেন, আপনি একজন উপজেলা নির্বাহী অফিসারে পাশ করে সাথে করা ধরে থাপ্পড় করলে, এটা কি এটা হইলো? জবাবদিহিতার অভাব। এই যে আজকে জবাবদিহিতা নাই বলেই তো আজকে এই অবস্থাটা। মন চাইলে থাপ্পড় মারতে, ক্ষমতার অপব্যবহার। ওরা যদি ক্ষমতার অপব্যবহার করে একজন উপজেলা নির্বাহী অফিসার, আমি রুল কি করবো? তুমি হারুনি কি করবা? ফজলুল মামা কি করবে? আমরা তো অপব্যবহার কাকে বলে সেটা জানিই না। ওনারা জানার পরেও কিন্তু করছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, বিনীত অনুরোধ করবো, দেশ জাতি গড়ার স্বার্থে আপনারা আসলে আপনার যে জায়গা থেকে আপনারা চেয়ারের পদমর্যাদা যতটুকু, আপনি এটুকুই থাকেন, যার যার চেয়ারটা রক্ষা করার দায়িত্ব, মর্যাদা রক্ষা করার দায়িত্বটা পালন করেন। আমরা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আপনাদেরকে ইনফর্ম করলে আপনারা সেই জায়গাটা একটু তল্লাশি করেন, দেখবা যে হারুনি এইসব দুর্নীতি সব দূর হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এখানে পারুলাপা লিখছেন, এইভাবে এগিয়ে চলেন, শুভকামনা রইল। পারুলাপা আবার লিখছেন, বাস্তব কথা নিয়ে আলোচনা করছেন, অসংখ্য ধন্যবাদ। লিখছেন সবাই তো জ্ঞানী গুণী বড় ভাইয়েরা, এখানে তো আমার ছোট কমেন্ট কিছুই না। না, আসলে আপনার একটি কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি কমেন্ট করুন, আপনার কোনো প্রশ্ন থাকলে। জি, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাবিজুল কেমন আছো? আমরা কিন্তু ভালো আছি হাবিজুল। পারুল হাওলাদার আপা আরো বলছেন, ভাইয়া আমি রাজনীতি বুঝি না। হাফিজুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। পারুল ওনার শিক্ষার অভাব, আচ্ছা ওই বিষয়টা এখানে লিখেছেন যে আসলে আমাদের আইন এখন কিছু মানুষের হাতের বন্দী। জি, খুব সুন্দর কথা বলছেন। ক্ষমতা আছে তো আইন, আমার ক্ষমতা নেই, আইন নেই। সেই রকম সাধারণ মানুষ যাদের ক্ষমতা ওইভাবে নেই, বড় বড় হাত নেই, তারা ভুক্তভোগী আসলে হয়ে যায়। তো আমি এ পর্যায়ে যেতে চাই, একটা অনেক বড় একটা কমেন্ট লিখেছেন হুমায়রা ট্রেডার্স নামুরি থেকে। হুমায়রা ট্রেডার্স নামুরি থেকে উনি অনেক বড় একটা কমেন্ট লিখেছেন। উনি লিখেছেন তেল সংকট সৃষ্টির জন্য পরোক্ষভাবে সরকার দায়ী। উনি লিখেছেন, উনি আরো লিখেছেন যে বর্তমান বাংলাদেশের তেল সংকট এটা কোনো ব্যক্তি বা সরকারের সৃষ্টি নয়, এটা আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির জন্য সৃষ্টি হয়েছে। যে খুব সুন্দর কথা। কিন্তু প্রাথমিকভাবে সরকারি দলের জ্বালানি মন্ত্রীর ভাষণ, অদূরদর্শিতা, একঘেয়েমি, সংকটকে সংকট মনে না করে মাননীয় প্রধানমন্ত্রীর দাম না বাড়ানোর ঘোষণার কারণে সামান্য সংকটটা বিশাল সংকটে পরিণত হয়েছে। একদিকে মাননীয় জ্বালানি মন্ত্রী যখন বললেন দেশে তেলের কোনো সংকট নেই, অপরদিকে জনগণ পাম্পে গিয়ে দেখে তেল নেই। মূলত এখান থেকেই জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মাননীয় জ্বালানি মন্ত্রী কথাটা হয়তো ভিন্নভাবে উপস্থাপন করতে পারতেন, কিন্তু তারা সেভাবে উপস্থাপন না করে স্বাভাবিক সিস্টেমকে বাদ দিয়ে চালু করলেন রেশনিং সিস্টেম। খুব সুন্দর কথা বলছেন, যা জনগণের ভোগান্তি ও তেল সংকটের আশঙ্কাকে আরো ঘনীভূত করলো, যার কারণে বর্তমান অবস্থা তৈরি হয়ে
যে মানুষটি 100-200 টাকার তেল কিনতো সেই মানুষটি এখন আতঙ্কের কারণে ফুল ট্যাঙ্কি তেল নিয়ে ব্যস্ত। ঠিক বলছেন। একদম। সে ভাবছে এখন তো কিছু তেল পাওয়া যাচ্ছে, দুদিন পর হয়তো তেল পাওয়া যাবে না। আর ফুয়েল কার্ডের কথা না বললেই নয়, যার গাড়ির নাম্বার ও ড্রাইভিং আছে তিনি পাচ্ছেন কার্ড দিয়ে তেল কেনার সুযোগ, আর যার প্রয়োজনীয় কাগজপত্র নেই তাদের গাড়ি তো বন্ধ নেই এবং বন্ধ থাকারও কথা না, তারা এখন নিরুপায় হয়ে কার্ডধারী বা ভিন্ন পথ কৌশল অবলম্বন করে বেশি দামে তেল কিনছে। আরেকটি কথা, যারা নতুন গাড়ি কিনছে বা কিনতেছে তাদের কাগজপত্র তৈরি করতে কমপক্ষে 3 মাস সময় লাগার কথা, তাহলে তারা এই বিষয়টা এখানে লিখেছেন। যাই হোক, তেল কোথাও যায় নাই, তেল জনগণের টাঙ্কিতে স্টক হয়েছে এবং হচ্ছে সরকার যদি রেশনিং সিস্টেম না করে স্বাভাবিক সিস্টেম বহাল রেখে আমদানি বৃদ্ধি করতো, প্রাথমিক অবস্থায় দাম বাড়াতো, যেটা বর্তমান বাড়ানো হয়েছে। আচ্ছা, আপনি অনেক সুন্দর কথা বলেছেন, অনেক সুন্দর, ভালো লেগেছে। আপনি আরো লিখেছেন ভর্তুকি দিয়ে হলেও আমদানি বৃদ্ধি করুন, দেখবেন 1 সপ্তাহের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ। জি, আমরা পজিটিভ ভাবেই চিন্তা করি সব ঠিক হয়ে যাবে এবং ঠিকের দিকেই যাচ্ছে আমরা যেটা দেখছি। পারুলাপা আবার লিখছেন, আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কোন আপুকে উনি ধন্যবাদ দিলেন আমি এই মুহূর্তে দেখলাম না। আচ্ছা, জি, আচ্ছা, যাই হোক, এখানে অনেকেই দেখছেন, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখনো অনেকেই দেখছেন আমাদের লাইভটি জমজমাট হয়ে উঠছে। আমরা এখন আরো এগিয়ে যেতে চাই, আমাদের আরো প্রশ্ন আছে, আমরা সম্মানিত অতিথিদের কাছ থেকে আমরা প্রশ্নগুলোর উত্তর জেনে নেব। আমরা এ পর্যায়ে যেতে চাই আবারও আমাদের ফারুকের কাছে, যে ফারুক যেহেতু এখনো তরুণ, আমরা সেই তরুণের কথাই বলবো। এদিকে একটু আসলে ভালো হবে। আমরা এখানে প্রশ্ন করতে চাই যে তরুণদের মধ্যে হতাশা বা দেশ ত্যাগের প্রবণতা বাড়ার কারণ কি? এটা একটা প্রশ্ন করেছিল আমাদের প্রথম যে কমেন্ট করেছিল জিলানি বলেছিল যে তরুণদের মধ্যে একটা হতাশা কাজ করতেছে এবং এখানে আমার যে প্রশ্ন সেটা আবার অনেকে বিদেশে যাচ্ছে, হতাশার কারণে বিদেশে যাচ্ছে। এটার কারণ কি হতে পারে আমরা সেই সম্পর্কে আমরা জানতে চাই ফারুকের কাছ থেকে। ফারুক হোসেন এর উত্তর দেবেন। ধন্যবাদ। তরুণদের যে সমস্যাটা, এই সমস্যা হচ্ছে তারা লেখাপড়া করে কিন্তু কর্ম করতে পারতেছে না, তারা কর্ম পাচ্ছে না, এই জন্য তারা অনেক হতাশার মধ্যে আছে। যেমন অনেকে আছে মাস্টার্স অনার্স পাস করে মনে করেন বাড়িতে বেকার পড়ে আছে, তারা কোনো চাকরি করতে পারতেছে না বা চাকরি পাচ্ছেও না। চাকরির জন্য যাইতে হলে আপনাকে ঘুষ দিতে হয়, তার ওই সামর্থ্য নাই, ঘুষ দেওয়ার মতো সামর্থ্য নাই, এত টাকা নাই যে তার সে দিবে। এই জন্য তারা মনে করে যে টাকা আমরা ছাড়া কি চাকরি হয় না? হয়, কিন্তু এখন তো বাংলাদেশের প্রেক্ষাপট যেরকম ঘুষ ছাড়া কমই চাকরি হয়, যেখানে যাবেন সেখানে টাকা ছাড়া কোনো কথাই হয় না। সামান্য তেল নিতে গেলেও এখন মানে সিরিয়াল দিতে গেলেও 50 টাকা 100 টাকা দিয়ে সিরিয়াল নেওয়া লাগে বর্তমান প্রেক্ষাপটে। এখন যে টাকা দিয়ে ওরা ঘুষ দিয়ে চাকরি নিবে, ওই টাকা দিয়ে ওরা বিদেশ যেতে যাচ্ছে, যেখানে 3 লাখ টাকা লাগতেছে, 3 লাখ টাকা দিয়ে বিদেশ গেলে কর্ম করে খাইতে পারবে। এই জন্য তরুণদের অনেক ঝুঁকি পড়ে গেছে। আমি মনে করি যে ওরা খুব ঝুঁকিতে আছে। আর আচ্ছা, এটাই। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের ফারুক হোসেন খুব সুন্দর কথা বলছেন যে শিক্ষা লাভের পর দেশে চাকরি নেই আর টাকাও অনেকে ঘুষ দিতে হয় বর্তমান চাকরি নিতে গেলে। এই ধরনের টাকা দিতে পারে না অনেকে, যে কারণে হয়তো বিদেশে যাচ্ছে, বিদেশে পাড়িতে জমাচ্ছে। বলছেন আমরা এই বিষয়ে আমরা আবারও যেতে চাই তাহলে ফজলুল হক ভাইয়ের কাছে। ফজলুল হক ভাই যদি এটা আর একটু বিস্তারিত বলেন। যুবকদের মানে হতাশার কারণ হচ্ছে তারা কর্মসংস্থান মানে দেশে কর্মসংস্থানের সংকট। জি, কর্মসংস্থান নাই।
অনিশ্চয়তার মধ্যে তারা পড়ে গেছে, শিক্ষিত হয়েও একটা অনিশ্চয়তার মধ্যে ভুগতেছে। জি তারা কি করবে? আমি শিক্ষিত হয়ে গেছি, এখন কি করব? কর্মসংস্থান পাচ্ছি না, চাকরি পাচ্ছি না। সেই অনুযায়ী মানসম্মত তারা শিক্ষিত অনুযায়ী সেই মানসম্মত তারা চাকরি পাচ্ছে না। জি তো অনেকে যোগ্যতার তুলনায় কম বেতনের চাকরি করতেও চাচ্ছে না। দেখা গেলো যে আমার যোগ্যতা, আমি মাস্টার্স পাস করছি, অল্প বেতনে আমরা কিভাবে চাকরি করি, এই একটা হতাশা, মান সম্মানের তারা পড়ে যাচ্ছে। জি সেই অনুযায়ী তারা কিন্তু অল্প বেতনে তারা চাকরি করতে চাচ্ছে না। তো আবার কেউ কেউ দীর্ঘদিন বেকার থাকছে, হ্যাঁ, দীর্ঘদিন ধরে বেকার, ফলে অনেকের দেখা গেলো যে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়ে গেছে, এবং তারা কি করবে সেই চিন্তা করে পাচ্ছে না। এবং দক্ষতা ও শিক্ষার মানে অমিল, দক্ষতাও নেই, এবং শিক্ষা আছে, দক্ষতা নেই, কাজের দক্ষতা জি। নেই। এবং এই ধরনের একটা তারা অমিলের একটা গরমিলে পড়ে গেছে, কি করবে না করবে, এই জি। একটা হতাশা তাদের। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এই ডিগ্রি অর্জন করে তারা চাকরি পাচ্ছে না বিধায় তারা অনেক সময় প্রবাসে বাড়ি জমাচ্ছে। জি। হ্যাঁ, এই আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। আমাদের রীতা আপা জয়েন করেছেন, উনি লিখছেন চলে আসলাম পরিবার থেকে, ধন্যবাদ রীতা আপা। আবার এদিকে নুরুল আমিন ভাই উনি লিখছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অসাধারণ বক্তব্য করার জন্য, তার সঙ্গে আপনাদের সবার জন্য দোয়া। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি আপনার দোয়ায় আমাদেরকে রাখবেন। আর শহীদুদ্দিন লিখছেন এই জন্য দায়ী করা ভাইয়া কারা ভাইয়া, আসলে যারা অন্যায়ের প্রতিবাদ করে না, আমি মনে করি তারাই তাই, কারণ আপনি টাকা দিয়ে চাকরি নেবেন কেন, আপনি ওদেরকে ধরিয়ে দিতে পারেন না। আমি 5 টাকা দিলে আপনি 10 টাকা, এভাবেই তো দুর্নীতি। আসুন সবাই মিলে এক হয়ে অন্যায়ের প্রতিবাদ করি, তাহলে দেখবেন দেশ ও জাতি ভালো থাকবে, এটা সকলেরই ভালো। আমি তো মনে করি যারা ঘুষ দেয় তারাও সমান অপরাধী। জি, রীতা দিদি লিখেছেন সুন্দর আলোচনা করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকেও, আপনি জয়েন করেছেন আমাদের এখানে। শহীদুদ্দিন ভাই এখানে লিখেছেন কিছু কথা, এগুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমাদের বড় ভাই একটু কথা বলবেন এই বিষয়টা নিয়ে। এখানে ছোট ভাই শহীদুদ্দিন যে কথাটা বলছে এটার সাথে আমি একমত। সেটা হচ্ছে একটা সেক্টরে ধরে নাও যে 20টা লোককে লাগবে, সরকার একটা নিয়োগ দিল, ওইখানে যদি আমরা কেউ ঘুষ না দেই 20টা লোক কিন্তু নিতেই হবে, লাগবেই। এখন এইখানে বিষয়টা হলো যে আমি 5 লক্ষ দিতে চাইলাম, তুমি গিয়ে বললা যে আমি 10 লক্ষ দিব, আরেকজন গিয়ে বললো আমি 15 লক্ষ দিব, লাস্ট 15 লাখ থেকে গেছে, তখন কিন্তু এই 5 লাখ আর 10 লাখ কিন্তু হারাই গেছে। এই প্রার্থী দুইজন যদিও তাদের মানে তোমার কি বলে ওটাকে এক্সপিরিয়েন্স আছে ওই পদের জন্য, অথচ তারা কিন্তু টিকলো না। 15 লাখ যে ছেলেটা দিতে পারলো তার কিন্তু সে কোনো এক্সপিরিয়েন্স তার কোনো রকমেরই নাই, তাকে কিন্তু নিয়ে দক্ষ আর অদক্ষের ব্যাপার আছে। কিন্তু তোমার এই যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এটা কিন্তু দক্ষ অদক্ষ দেখা হচ্ছে না, দেখা হচ্ছে ঘুষের ব্যাপারটা। এই যে ঘুষের যে ব্যাপারটা শহীদুদ্দিন যেটা বলছে, যদি আমি 5 লক্ষ বলছি আর কেউ কিছু বলার দরকার নেই, আমারও 5 লক্ষ বলার দরকার নাই, ওই জায়গাটা তো সেট আপ তো হবে 20 জন নিতেই হবে, কিন্তু গভর্নমেন্ট নিবে 20 জনকে। আমরা কেউ টাকা না দিই দেখি তখন কিন্তু ঠিকই পরীক্ষার মাধ্যমে নিবে, তখন যে দক্ষ তাকেই কিন্তু নিবে। এই জন্য আমি কিন্তু প্রথমে ফার্স্ট কথাটা বলেছি যে প্রথমত আসলে আমাদেরকে সচেতন হতে হবে। আমরা সচেতন না হলে এই দেশ, আজকে মনে করো যে প্রধানমন্ত্রী ক্ষমতায় বসেই শপথ করার পরে প্রথম সংসদ অধিবেশন যে কথাটা বলছে যত কঠোর ভাবে, কিন্তু যদি এটা সবাই মিলে বাস্তবায়ন না করে কোনোদিনই সম্ভব নয়। প্রধানমন্ত্রী পাবেন একা বিধায় 300 জন সংসদ সদস্য আছে, 64টা জেলায় 64টা ডিসি রয়েছেন, মানে জেলার মালিক যিনি, 64 জেলা 64টা পুলিশ সুপার রয়েছেন। আর এই 64টা জেলায় একটা করে জেলায় তোমার কয়টা করে থানা আছে হিসেব করতে পারো? সবগুলোতে একজন করে কিন্তু প্রতিনিধি দেয়া আছে। যখন আমরা ভালো হব তখন কিন্তু থানা ভালো হবে, থানা যখন ভালো হবে তখন ডিসি ভালো, মানে জেলা ভালো হবে, জেলা যখন ভালো হবে তখন বিভাগ ভালো হবে। শহীদের কথাই কিন্তু আমি একমত যে আসলে সর্বপ্রথম আমাদেরকেই ভালো হতে হবে। আমরা যদি ঘুষ না দেই ওই জায়গাটায় কিন্তু যে নিয়োগের 20 জন আছে তাদেরকে কিন্তু নিতে হবে, তখন গভর্নমেন্ট বাধ্য হবে পরীক্ষাতে, যারা এই দুর্নীতিবাজ যারা তারা তখন পরীক্ষার সিস্টেম করবে, তখন
পরীক্ষার মাধ্যমে যে টিকবে টিকবে। এই জন্য আসুন, আমরা আসলে ঘুষ দিব না, ঘুষ নিব না, এটা শপথ করি। সোনার বাংলা সোনার বাংলায় রূপান্তরিত হবে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। ভাই অনেক সুন্দর এক্সপ্লেন করেছেন শহীদ ভাইয়ের যে কমেন্ট ছিল সেটাকে। আর রীতা দিদি উনি লিখেছেন একটা শিক্ষণীয় লাইফ। জি, আমরা প্রতি শুক্রবার অথবা শনিবার করে থাকি, তবে আমরা একটা ডিসিশন নিয়েছি যে শুক্রবারই করার জন্য বিকেলবেলা, যেহেতু এখন বিদ্যুতের কিছুটা ঘাটতি, রাতে দেখা যায় বিদ্যুৎ থাকে না, আমরা দিনের বেলায় করতে চাচ্ছি আমাদের এই লাইভ অনুষ্ঠানটি। তো আপনারা সবাই যুক্ত থাকবেন আমাদের সাথে। আমরা শেষের দিকে এসে গেছি, কিন্তু আমি আরো দু একটা প্রশ্ন করতে চাই আমাদের অতিথিদের কাছ থেকে। আমি জেনে নিতে চাই এই বর্তমান যে রাজনীতি, আমি আবারও সিরাজুল ভাইয়ের কাছে আসতে চাচ্ছি যে বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতি, বৈশ্বিক মানে বৈশ্বিক রাজনীতি রাজনীতিটা বোঝাতে চাচ্ছেন। ও অর্থনীতি বাংলাদেশের উপর কতটা প্রভাব ফেলছে, মানে বৈশ্বিক যে রাজনীতি আর হচ্ছে অর্থনীতি যে বিষয়টা বাংলাদেশের উপর কতটা প্রভাব ফেলছে, এটা নিয়ে যদি আপনি সংক্ষেপে একটু এক্সপ্লেইন করেন। ধন্যবাদ, আপনি আবার আমাকে সুযোগ দিয়েছেন। আপনি বলেছেন যে আন্তর্জাতিক সম্পর্ক যেটা জি, জি। বলছেন, বৈশ্বিক প্রভাব কতটা পড়েছে আর কি, বা পড়বে বাংলাদেশের উপর কি বাংলাদেশের উপর। কতটা প্রভাব ফেলছে? খুব বেশি, খুবই বেশি। এটা যদি আমরা বলি, যেমন আপনি বলতে পারেন যে জ্বালানি, খাদ্য ও বাণিজ্যে যে বৈশ্বিক পরিবর্তন সরাসরি আমাদের অর্থনীতিকে প্রভাবিত করে আর কি। এগুলা যে খাদ্য, জ্বালানি, এই বিষয়গুলো আছে, এগুলো যদি আপনি যদি মনে করেন যে বৈশ্বিক প্রভাব পড়ে, তাহলে আমাদের এগুলো অর্থনীতির কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে যায়। আমাদের ধরেন যে যেহেতু আমরা ডলার নির্ভরশীল দেশ, সেহেতু আমাদের একটা জিনিস ধরেন আপনাকে আমি যে জিনিসটা বোঝাবো, আমাদের তো পণ্য আমদানি করতে হয়। তো যদি পণ্য আমদানির ক্ষেত্রে যদি ডলারের পরিমাণটা বেড়ে যায়, তাহলে আমাদের দেশে যেহেতু টাকা এটা কনভার্ট হয়ে আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের অর্থনীতির অনেক প্রভাব পড়ে। আপনি যদি এটা স্বাভাবিকভাবে দেখেন, যদি বৈশ্বিক প্রভাবটা আমরা যদি একটু বিশ্লেষণ করি, তাহলে যুদ্ধ কিন্তু আমাদের দেশে নাই, আছে না, আমাদের এশিয়া মহাদেশে কিন্তু যুদ্ধ নেই। যুদ্ধটা হচ্ছে কোথায়? মধ্যপ্রাচ্যে, ইরাক, ইরান, তারপরে আমরা যদি বলি ইসরায়েল, ফিলিস্তিন, আরো যদি আমরা একটু বিশেষ করে বলতে চাই হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীতে ধরেন যে একটু অবরোধ করতেছে, আর আমাদের এই প্রভাবগুলো আমাদের দেশে আসতেছে। তার মানে আমাদের আন্তর্জাতিক সম্পর্কটা খুব বড়ই অর্থনৈতিক প্রভাব ফেলে। এই জন্য আমাদের আন্তর্জাতিক সম্পর্কটা ডেভেলপ করা বা উন্নয়ন করা দরকার আমার মনে হয়, মনে করি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর কথা বলছেন। ভাই বলছেন যে আসলে বৈশ্বিক যে রাজনীতি আর বর্তমান তো সংকট চলছে, ওই কারণেই আমাদের তেলের সংকট, বিশেষ করে অর্থনীতির উপর একটা চাপ পড়েছে, যেহেতু আমদানি আমাদের কমে গেছে। আচ্ছা, সুন্দর কথা বলছেন। আমি এ পর্যায়ে আমি যেতে চাই আমাদের দিলীপ কুমার রায় ভাইয়ের কাছে, আবারও যেতে চাই। আমি ওনাকে সরাসরি প্রশ্ন করতে চাই, আপনি যদি নীতি নির্ধারক হতেন, আপনার কথাই সব হবে, আপনি যদি নীতি নির্ধারক হতেন তাহলে কি কাজ করতেন বাংলাদেশের জন্য? আমি যদি, ধন্যবাদ, নীতি নির্ধারক হইতাম, তাহলে আমি তাৎক্ষণিকভাবে আইনের প্রতি অনুগত হব এবং আইনের মাধ্যমে কঠোর হস্তক্ষেপ দমন করতেন। আচ্ছা, শুধু আইন প্রয়োগ করতেন? আইনের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে। জি, তাছাড়া তো সংরক্ষণ করা সম্ভব না। আর কি কি কাজ করতেন? দুর্নীতি মুক্ত করতাম, বিভিন্ন সমস্যা সংকট মোকাবিলা করতাম, জি, দেশকে সুন্দরভাবে গড়াতাম। প্রথম প্রায়োরিটি আপনি কোনটা দিতেন? কোন জায়গাটায় হাত দেওয়া? আইনের সুশাসন প্রতিষ্ঠা করতাম। আইনের শাসন, গুড, অনেক সুন্দর কথা বলছেন। সুশাসনের জন্য কাজ করতেন। আমি রমজান আলী বাবু একটু অ্যাড করি। আচ্ছা, আপনি কি কাজ করতেন? আপনি যদি নীতি নির্ধারক হতেন? দিলীপের সাথে আগে দিলীপের কথা আমি একটু অ্যাড করে দিই। হ্যাঁ, ওর সাথে অ্যাড করে নিলে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে। সেটা হচ্ছে, প্রথমত আমাদেরকে বুঝতে হবে, যেহেতু দিলীপকে দায়িত্ব দিয়ে দিয়েছিল একদিনের, দিলীপকে বুঝতে হবে যে আমি যে দেশটাতে আছি, এই দেশটা আসলে নির্ভরশীল কিসের উপর। মেন মেরুদণ্ড কিন্তু আসলে ভাবতে হবে, বুঝতে হবে যে এই দেশটা নির্ভর করে কিসের উপর। বেশি উৎপাদন বা বেশি আয়ের অঙ্কটা কৃষির উপর নির্ভর। প্লিজ মাই ডিয়ার ব্রাদার,
ওইটাই আমি বলতে চাচ্ছি যে প্রধানমন্ত্রী বা একদিনের দায়িত্ব দিলে আগে প্রথমত লক্ষ্য করতে হবে যে আসলে এই দেশটা আমার মানে এই দেশটা বাঁচাচ্ছে কিভাবে, এই দেশ থেকে যে আয়টা আসতেছে সেটা কোন পথে, ওই পথটাকে আগে সচল রাখতে হবে। কিন্তু সেটা কিন্তু আজকে বাংলাদেশে একদম ভঙ্গুর অবস্থা। জি। তোমাকে দেখাই আমি, আচ্ছা, কেন ভঙ্গুর কেন হলো এই বিষয়ে সেটা আমি আপনার- তোমাকে দেখাচ্ছি। ওই যে এর আগে কিন্তু কি ভাই মইদুল ভাই না কি জানি প্রশ্ন করছিল মনে হয়, মাইদুল ভাই প্রশ্ন করছিল। সেটা হচ্ছে দেখো এই দেশটা কিন্তু কৃষি প্রধান দেশ, কৃষকের উপর নির্ভর করতে হয়। গত সিজনে কৃষক আলু বিক্রি করছে 2 টাকা 3 টাকা কেজি, আর কেনার সময় কিনছে 120 টাকা কেজি। 120 টাকা কেজি কিনে যদি 2 টাকা বিক্রি করতে হয়, আলু অনেকে ফালাই দিছে। এই যে এবার তামাকের যে অবস্থাটা, তারপরে এই যে তোমার যে অবস্থা শুরু হয়ে গেছে তোমার প্রাকৃতিক দুর্যোগ, এখন এই তোমার আলু 2 টাকা কিলো, সারের দাম কিন্তু কমেনি, সারের দাম দিন দিন বেড়েই চলছে। এটা সব গভর্নমেন্টের ব্যাপারে দেখি আর কি। কিন্তু আমি মনে করি যে উপর গভর্নমেন্ট মহলকে এটার প্রতি খুব পদক্ষেপ নেওয়া উচিত যে আসলে আমার কৃষক বাঁচলে দেশ বাঁচবে। যেহেতু এটা কৃষি প্রধান দেশ, এটা কৃষির বাইরে কোনো কিছু নাই, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এটার প্রতি কিন্তু গভর্নমেন্টকে খুব পদক্ষেপ নিতে জি। হবে, যেন খুব কোনো সুন্দর কথা বলছেন। কৃষক কোনোভাবেই যেন সে হতাশাগ্রস্ত না হয় যে আমি 20,000 টাকা একটা জায়গায় খাটালাম, সেইখান থেকে আমার 40,000 টাকা আরো লস হলো। ওই কৃষক কিন্তু 10 বছরও সে সোজাভাবে দাঁড়াতে পারবে না। জি। তো এই বিষয়গুলো যদি উপর মহল থেকে না দেখে তাহলে কিন্তু এই দেশ চালানো সম্ভব না। এই দেশ দিন দিন দেখবা তুমি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। আচ্ছা, আমি রমজান ভাইয়ের সঙ্গে একটু অ্যাড করতে চাই। উনি যেহেতু পরামর্শ দিচ্ছে, আর আমাকে যদি আপনি জি, আপনি যদি আমাকে একটু যদি নীতি নির্ধারক বলেন, যেহেতু আপনি দিলীপ বাবু ভাইকে বলছেন, জি, আমি ওটা- নীতি নির্ধারক হতেন। জি। আমি যদি কখনো নীতি নির্ধারক হইতাম বা জি। ধরেন যে ওই জায়গায় বসতে পারতাম, আমি কয়েকটা কাজ করতাম। আচ্ছা, তার কি মধ্যে কাজ বিশেষ করতেন? 3টা পয়েন্ট হচ্ছে, যদি বলেন আমি দুর্নীতির বিরুদ্ধে একদম 0 টলারেন্স, নো Right. কম্প্রোমাইজ, জি। এটা আমার প্রথম কাজ। আর শিক্ষা খাত এবং কর্মসংস্থানে বিনিয়োগ বৃদ্ধি। জি, খুব ভালো কথা আরেকটা বলছেন। বিষয় হচ্ছে প্রশাসনের স্বচ্ছতা এবং ডিজিটালাইজেশন। জি। আমার এই 3টা কাজ। আর একটা হচ্ছে রাষ্ট্র কাঠামোটাকে আমি পরিবর্তন করব। যে রাষ্ট্র কাঠামোটা আমাদের বড় রাষ্ট্র কাঠামো, যেটা 53 বছরে কখনো পরিবর্তন হচ্ছে না। জি। যে সরকারি আসুক, যে প্রশাসন আসুক, যে জেলা প্রশাসক আসুক বা ধরেন সচিব আসুক, রাষ্ট্র কাঠামোটাকে এমন করে রাখছে যে একটা চিপসের মেশিন, চিপসের মেশিনে আলু দিলে কিন্তু চিপসই বের হবে, ওখান থেকে আপনি কখনো চকলেট আশা করবেন না। তো বাংলাদেশের রাষ্ট্র কাঠামোটা এমন ভাবে তৈরি হয়ে আছে যে রাষ্ট্র কাঠামোটা জাস্ট খালি দুর্নীতিবাজ তৈরি করে, স্বৈরাচার তৈরি করে, ঘুষখোর তৈরি করে, তারপরে চাঁদাবাজ তৈরি করে। এই রাষ্ট্র কাঠামোটা পরিবর্তন করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স, শিক্ষা খাত, কর্মসংস্থানে বিনিয়োগ বাড়াইতে হবে, আর বাংলাদেশকে ডিজিটালাইজেশন বৃদ্ধি করতে হবে। এই কটা। আচ্ছা, গুড। অনেক সুন্দর কথা বলছেন, অনেক সুন্দর কথা বলছেন। আমরা আসলে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শরীয়উদ্দিন ভাই আবারও লিখছেন যে ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনাদের সকলের জন্য, সবাই ভালো থাকবেন। যে আপনার প্রতি অনেক শুভকামনা রইল। এতক্ষণ ধরে আপনি আমাদের সাথে যুক্ত ছিলেন, সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, প্রশ্নগুলোর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা কি আরো এগিয়ে যাব? শেষ করবো। আমরা শেষ করতে চাই, আমাদের অনেকটা সময় হয়ে গেছে, আমরা শেষ করতে চাই। তো ফেসবুক বন্ধুগণ, আপনারা যে যেখান থেকে আমাদেরকে এতক্ষণ ধরে আমাদের লাইভটি দেখছেন বা দেখছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সাথে থাকবেন। আমরা গুরুত্বপূর্ণ টপিকসগুলো নিয়ে আমরা আলোচনা করছি প্রতি শুক্রবার এবং শনিবার। তো সম্ভবত শুক্রবারেই বেশিরভাগ হবে। শুক্রবারটা আমরা 5টার দিকে শুরু করতে চাচ্ছি। তো আপনারা সাথে থাকবেন, আপনারা উৎসাহ উদ্দীপনা দেবেন এবং আমাদের যে কথাগুলো সেগুলো জনগণকে জানানোর অর্থাৎ মাধ্যম হচ্ছে আমাদের বর্তমান ফেসবুক। আপনারা শেয়ার করে দেবেন আমাদের লাইভটি। তো ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দেবো।